এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির আলম। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। উনি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত এই চন্দনবাড়ি যে গ্রাম, এই গ্রামেরই পরের একটা গ্রাম, তার নাম হচ্ছে নামাপাড়া। এই নামাপাড়ার এক সিনিয়র বড় ভাই যার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত ঘটেছিল জাহাঙ্গীর ভাইয়ের ওস্তাদের সাথে। ওনার ওস্তাদের নামটা যতটুকু মনে আছে সেই অনুযায়ী বলা যায় তার নাম ছিল আব্দুল্লাহ। ঘটনার সময়কাল 1991 সালের কোন একটা সময় হবে। তো এই আব্দুল্লাহ হুজুর ছিলেন সরকারি হসপিটালের মসজিদের ইমাম। উনি মনোহরদী সরকারি হসপিটালে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। আবার এলাকার মধ্যে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বিয়ে পড়াতেন। এমনই একদিন উনি একটা জায়গায় বিয়ে পড়াতে যান। তো দেখা গেল যে বিয়েটা সন্ধ্যার পরে হবে, কিন্তু ওনাকে বলা হয়েছিল যে এশার নামাজের পর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা বরপক্ষ যারা আসবেন তারা অনেক দূর থেকে আসবেন, একটু সময় লেগে যেতে পারে। তখন তো মোবাইল ফোন ছিল না, 91 সালের কথা। এই কারণে উনি চিন্তা করলেন যে মাগরিবের পর গেলেও তো আসলে এশার নামাজ পড়ানোর জন্য আবার আসতে হতো, তো ভালোই হয়েছে এশার নামাজের পরেই যাই। তো এশার নামাজের পরে উনি ওই এলাকায় চলে গিয়েছেন, কিছুটা দূরেই ছিল। এখন বর পক্ষ কত দূর আছে এটা তো আসলে ওই সময় ফোনে জানা যাচ্ছে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে 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 অনেক দেরিতেই বরপক্ষ চলে আসে। পথিমধ্যে তাদের কোনো একটা সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, বিয়ে পড়ানো হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে যাবে। ওই সময় রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে। এখন আব্দুল্লাহ হুজুর উনি আসবেন একা একা। উনি চিন্তা করলেন যে 3টার সময় এখন আবার বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার ফজর আজান দিতে আসবো। যদি ঘুমটা একটু বেশি হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয়নি, তখন তো আজান দিতেও সমস্যা হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, আমি বাসায় না যাই, মসজিদেই যাই, তাহাজ্জুদের সালাত আদায় করি, আজানের সময় হলে আজান দেওয়ার পর একবার নামাজটা পড়িয়ে তারপর বাসায় গিয়ে না হয় ঘুমাবো। তো ওখান থেকে উনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে হাঁটা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে হেঁটে হেঁটে উনি যেই মসজিদে নামাজ পড়ান ওখানে আসতে। উনি হাঁটতে হাঁটতে সরকারি হসপিটালের গেটের সামনেও চলে আসলেন। তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান। উনি শুনতে পান তার পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ওনাকে বলছে, এই হুজুর দাঁড়া। এটা বলার সাথে সাথে যখন উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার পেছনে একটা কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা। লাশের পেছনে একটা অবয়ব, আর ওই অবয়বটার পেছনে আবার হাজার হাজার অবয়ব দাঁড়িয়ে আছে। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব পরহেজগার জিন, এরকম মনে হচ্ছে। উনি ওই সময় এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যান। উনি দোয়া দুরুদ পরে শরীরটাকে ভালো করে বন্ধ করে ফেলেন। যখনই বন্ধ করে ফেলেছেন, ওই অবয়বটা হুজুরকে বলে, এই হুজুর, আমাদের সাথে একজন মারা গেছে, এখানে তার লাশ রাখা আছে, তোকে এটার জানাজা পড়াতে হবে। তোর কোনো ভয় নাই, তুই যে শরীর বন্ধ করছিস আর চারপাশে একটা গন্ডি দিছিস না, তুই গন্ডির মধ্যে থেকে বের হয়ে আয়, আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। কেন তুই গন্ডির মধ্যে আসিস? আর তোর ক্ষতি করার জন্য তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের একজন মারা গেছে তার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন বলেছে তখন এই আব্দুল্লাহ হুজুর ওনার মাথায় একটা বিষয় কাজ করেছে যে আচ্ছা, আমি এতটা পথ নির্জন হেঁটে আসলাম, এগুলা তো তখন আসতে পারতো, তখন আসে নাই, এখন এখানে আসছে, ভালো কথা, লোকজন আশেপাশে নাই। এরকম জিনের জানাজা বিভিন্ন সময় হয়, আমার ওস্তাদরাও পড়িয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করলাম, এটা একটা স্বাভাবিক নিয়ম। দোয়া পড়ার পর আমি চতুর্দিকে একটা গন্ডি দিয়েছি, ও এই গন্ডি থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে কেন? ওর উদ্দেশ্য তো ভালো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। হুজুর তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি, আসলে হুজুরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগুলা এসেছে। তখন হুজুর কি করেছেন, উনি ওই অবয়বটাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াবো, একটা শর্তে, আমি জানাজা পড়ানো শুরু করলে কেউ কিন্তু এখান থেকে পালাতে পারবি না। তখন নাকি ওই অবয়বটা রেগে গিয়ে হুজুরকে বলে, এ বেটা হুজুর, আমাদের কি করবি রে তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তুই তো আমাদের উদ্দেশ্য বুঝে গেছিস রে, তুই বহুত চালাক আছিস।
এই কথা বলার পরপরই হুজুর এমন কিছু দোয়া পড়া শুরু করেছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জিনটাকে ওইখানে আটকে ফেলেছেন। আর এরপর ঘটে আর একটা ঘটনা। ওই জিনটার পেছনে হাজার হাজার যে আরো কিছু সাগরের জিন ছিল, এগুলো এমন ভাবে দৌড়ানো শুরু করেছে, দৌড়াতে গিয়ে আশেপাশে যে সমস্ত দেয়ালগুলো রয়েছে এই দেয়ালের সাথে গুঁতো খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়, মানে কে কোন দিক দিয়ে যে দৌড়াচ্ছে এটা নিজেরাও জানে না। অল্প সময়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তারা যখন দৌড়াচ্ছিল একজন আরেকজনকে বলছে, ওরে বাবারে পালাও পালাও, ভাগো ভাগো। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওই যে খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটা অবয়বকে শুইয়ে রাখা, এই চিৎকার চেঁচামেচিতে ওই অবয়বটা মনে হয় বুঝতে পারেনি যে আশেপাশে কি ঘটনা ঘটতেছে। ওই অবয়বটা খাটিয়ার পর উঠে বসে, তার মাথাটা তো কাফনে মোড়ানো ছিল, তো মাথার উপরের কাফনটা সরিয়ে আশেপাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখে যে এই ঘটনা। এর ওস্তাদ এখানে আটকা পড়ে গেছে, আর এই ওস্তাদের যত সাগরেদ ছিল সব এভাবে পালাচ্ছে। তখন তো সে বুঝতে পারে সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর এক বিপদে পড়ছি, সবাই তো পালিয়ে গেছে, ওস্তাদ আটকে গেছে, আমারও তো পালানোর দরকার, এখন কি করি। এই যে জিনিসটা করেছে সে হচ্ছে এই খাটিয়া থেকে নেমে সে তো ওই অবস্থাতে দৌড়, সে কিন্তু অন্যান্য জিনের মধ্যে দৌড়াতে পারছে না, কারণ তার শরীরে ওই কাপড়ের কাপড় পেছানো। সে একরকম লাফিয়ে লাফিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। সেও চিৎকার করছে, ওরে আল্লাহ রে, বাঁচাও রে, বাঁচাও রে, আমি গেলাম রে, আর আমার ধরে ফেললো রে, এই মোল্লা আমারে শেষ করে ফেলবে রে, কি করতে যাই এখানে আসছিলাম, এই বলে সেও ওভাবে দৌড়াচ্ছে। তখন এই যে অবয়বটা অর্থাৎ যে সর্দার, সে তো একা পড়ে গেছে। এ তখন হুজুরকে বলতেছে, আব্দুল্লাহ হুজুর আমারে ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দে, আমি কখনোই এই কাজ আর করবো না, আমি তোরে কথা দিলাম, আর তোকে আমি নাকে খত দিয়ে যাচ্ছি, এই দেখ। এই বলে নাকি ওই জিনটা যে গন্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল, ওই গন্ডির মধ্যে নাক দিয়ে 3 বার খত দেয়, এমন ভাবে খত দেয় অর্থাৎ নাক এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যায়, ওখানে গভীর 3টা দাগও পড়ে গিয়েছিল। তখন আব্দুল্লাহ হুজুর বলে, ঠিক তো, আর কখনো এই কাজ করবি না তো, কথা দে মানুষকে আর কখনো ভয় দেখাবি না। তখন বলে, আমি কথা দিলাম আর কখনো মানুষকে ভয় দেখাবো না। এরপর উনি আরেকটা দোয়া দুরূদ পড়েন। এরপর দেখা গেল ওই জিনটা এমন ভাবে দৌড় দিয়েছে মনে হচ্ছে যে বিদ্যুতের গতিতে এক দৌড়ে কোথায় যেন চলে গেল। এরপর হুজুর আসলেন মসজিদে, আসার পর দেখলেন তখনও কিন্তু ফজর আজানের কিছুটা সময় বাকি আছে, উনি অপেক্ষা করছেন, ফজর আজানটা দিলেন। ওই সময় বেশ ভয় পেয়েছিলেন, মসজিদে আসার পর তাহাজ্জুদের সালাত আদায় করে অপেক্ষা করছিলেন আজানের। এরপর আজান দেওয়ার পর মুসল্লিরা যখন আসলো তখন এই ঘটনা সবাইকে খুলে বললেন। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এরকম ঘটনা এখানে ঘটছে, কারণ এটা তো গ্রাম অঞ্চল না একদম, মানে যে ঘটনাটা ঘটছে এটা তো একদম হসপিটালের এরিয়ার ভেতরে, আশেপাশে বাউন্ডারি আছে। তখন সবাই ওই জায়গাটাতে গেলেন যেখানে জিন নাকে খত দিয়েছিল, সেখানে দেখা গেল যে সত্যি ওখানে 3টা দাগ দেখা যাচ্ছে, নাকে খত দেওয়ার 3টা দাগ। এরপর সবাই তো বুঝতে পারলেন যে আসলেই হুজুরের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সবাই এই জায়গাটাতে বিশ্বাস করতে চায়নি যে জিন নাকে 3টা খত দিয়েছে, ওখানে দাগ আছে, তো সবাই তো নিজের চোখে দেখতে পেলেন ঘটনাটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, এই ঘটনাটা ভয়ঙ্কর ঠিক আছে, আমার একটা জায়গায় এসে একটু হাসি পেয়েছে যখন ওই খাটিয়াতে শোয়ানো অবয়বটা সে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারছে না ঘটনাটা কি হয়েছে, সেও তো ওই দুষ্টু দলের একজন সদস্য। সে উঠে মাথার উপর থেকে বা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার সাঙ্গপাঙ্গরা আগের থেকেই পলাতক হয়ে গেছে, কেউ কেউ পালাচ্ছে তখনও দেখা যাচ্ছে। তখন সে কি করবে, সে ওই অবস্থায় উঠে সেও দৌড়ানো শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিপদেও পড়ে গেছে এরা। তা আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুনি যে রাস্তার পাশে আর এইভাবে শুয়ে আছে, পাশ কাটিয়ে যাওয়া লেগেছে, অথবা ওখান থেকে উল্টো দিকে ঘুরেছে। কিন্তু এই কাফন পরানো কোন দুষ্টু জিন এরা যে উঠে দৌড়ানো শুরু করেছে, এটা তো আসলেই বেশ শুনতে হাস্যকর শোনা যায়। তবে একটা জিনিস,
যে আব্দুল্লাহ হুজুর উনি এমন কিছু রুকিয়া করেছিলেন যাতে করে এরা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছিল। তবে এই যে খাটিয়াটা, এই খাটিয়াটা রেখেই তারা পালিয়েছিল। পরবর্তীতে এই খাটিয়াটা এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন আলম মানিকগঞ্জ থেকে। শাহিন তাদের এলাকার একটি লোকমুখে প্রচলিত ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব শাহিনের ঘটনায়। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক। তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে। আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন। সেই মাছ আনতো আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন। তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা ছাতা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেতে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরো অন্ধকার অবস্থায়। এরকম কয়েকদিন তিনি করেছেন। তা একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়। তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায় এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি এগুলো খুব একটা কেয়ার করতেন না। আর তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলা এই জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি, ভোরের মধ্যে কি অবস্থা। আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। এর জন্য ওই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, আর বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে মানে সবকিছু রেডি করে তার হারিকেনে সেই কেরোসিন আছে কিনা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন, বেঁধে তিনি অন্ধকার তখন চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি ঘরে থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া গন্ধ চারিদিকে। এই শীতের সময় জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন। রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া। এরকম চালাতে 2-3টা বাঘ নিলেন, বাঘ নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঘটা গেছে। ও দিলেন, তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলো এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সেও নিয়ে আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোকটা বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলা কেন আমি করবো, এই সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছাই দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল সকাল এই মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক, তিনি তুললেন, মাছের ঝুড়ি সব তুললেন, তুলে ওই লোককে বললো যে আপনি বললেন, মদনরে বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো। এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিচ্ছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা বানাবে, এরকমও অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই। গ্রামের হোটেল যেগুলা ওই ঘাটের কাছে, সেগুলোও খুলে নাই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে রওনা দিচ্ছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন। অন্ধকারে হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে তার যে ভ্যানের যে কোচটা ওইটার পাশেই রাখছেন।
তারপর আলো হচ্ছে না, তিনি মনে করছেন ভুল করে তিনি কোথাও ঢুকে যেতে পারেন, এরকম চিন্তা হচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে প্যাডেল করে করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের পাশ থেকে কিছু একটা দৌড় দিয়ে গেছে বেশ জোরে, এবং তার পায়ের পাশ দিয়ে গেছে, এবং তিনি মনে হলো যে টাচ ফিল করছেন, কালো একটা কিছু এরকম, মানে একে তো অন্ধকার কুয়াশা, তার মধ্যে দিয়ে কালো কিছু একটা গেছে এবং তার শরীরে টাচ ফিল করছেন। তো তিনি একটু মানে কেঁপে উঠছেন যে ঘটনাটা কি কি গেল। মনে হলো তার ভ্যানের সামনে দিয়ে সরে গেল একটা শব্দ করে, কেমন শব্দটা একদম বিদ্যুৎ শব্দ। তো তিনি চিন্তা করছেন কি, তো তিনি আস্তে করে ভ্যানের তার প্যাডেলটা একদম কমায় দিয়ে তিনি ব্রেকটা ধরে হারিকেনটা উঁচা করে সামনে ধরছেন। ধরে তাকায় দেখতেছেন একটা কালো রঙের কুকুর, বেশ বড় একটা কালো কুকুর দৌড় দিয়ে সামনে চলে গেছে তার ভ্যান থেকে, ওইটাই তাকে পাস করে গেছে। তারপর দেখলেন ওইটা সামনে যে ঘুরে তাকাইছে তার দিকে, মাথাটা এত বড় কুকুরটার, এরকম ঘাড়ের পাশ থেকে এরকম বড়, চোখ দুটা জ্বলতেছে, মানে চোখের মধ্যে থেকে মনে হচ্ছে যে আলো টিকরা বেরিয়েছে এরকম। তো ভয় পেয়েছেন আদেল মিয়া, কুকুর দেখে ভয় পেয়েছেন। তিনি সামনে যাবেন কিনা চিন্তা করতেছেন, তো কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি হারিকেনটাকে হ্যান্ডেলের মধ্যে ঝুলায় ফেলাইলেন, ঝুলে আবার প্যাডেল মারলেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যতটুকু আলো সামনে পাইতেছেন এতটুকুতে, এবং কুয়াশা মনে হচ্ছে আরো ঘনীভূত হইতেছে, চারিপাশের যে গাছগাছালির মধ্যে কুয়াশা বেরোয় আসতেছে। আদেল মিয়া মানে অবাক হইলেন, তিনি বুঝতে পারতেছেন না তিনি যাবেন কেমনে সামনে, মানে তার যাওয়ার রাস্তাটাই তিনি চিন্তা করতে পারতেছেন না। এর মধ্যে তিনি পৌঁছাইলেন একদম কাঁচা রাস্তাটা, দুই পাশে গাছগাছালি একদম। তিনি এই রাস্তা চিনেন, তার একটা আন্দাজ আছে, তো বুঝলেন যে এই রাস্তাটা এইভাবে সোজা গেছে মোটামুটি, ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। হঠাৎ করে সামনে শুনলেন যে কুকুর যেরকম শব্দ করে ওইরকম ভারী একটা শব্দ করলো কিছু। তিনি ওই জায়গায় আবার ব্রেক করে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি হারিকেনটা উঁচা করে ধরছেন। কেমন একটা প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই। আবার শুনলেন কুকুরের একটা ভারী শব্দ, এটা সাধারণ কুকুর করে না, কোনো ভারী বড় কুকুরের শব্দ হবে। তিনি হারিকেনটা বাড়ায় ধরে দেখতেছেন যে ওই কুকুরটা কতগুলো গাছগাছালির মধ্যে থেকে মাথা বের করে রাখছে, তার দিকে তাকায় আছে এরকম জল চোখে, এবং মনে হচ্ছে কেমন একটা গলার ভেতর থেকে গড় 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 করতেছে। ভয় পেয়েছেন আসলে আদেল মিয়ার, মানে বুক শুকায় গেছে এই কুকুর থেকে। চিন্তা করছে এটা এরকম করতেছে কেন, আর যেখানে দাঁড়ায় আছে কুকুরটা গাছগাছালির মধ্যে থেকে, ওখানে যদি হঠাৎ করে লাফ দিয়ে তার গায়ে পড়ে তার বিশাল সমস্যা হবে। তো তিনি চিন্তা করতেছেন যে তিনি পার হবেন কিনা। এই চিন্তা করতে করতে তিনি আস্তে করে হারিকেনটা রেখে চিন্তা করেন জোরে একটা প্যাডেল দিয়ে আমি সামনে চলে যাই। তো এই চিন্তা করে তিনি দ্রুত প্যাডেল মারলেন, ওইখানে প্যাডেল মেরে তার ভ্যান চলা শুরু করলো। আর তিনি মনে মনে দোয়া করতেছেন যাতে ওই কুকুর যাতে ই না করে। তো দেখলেন যে উনি পার হয়ে গেছেন ওই জায়গাটা, তখনও কিছু ওরকম টের পান নাই। এরপর পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখলেন যে বড় একটা পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে যেতেছেন। কুয়াশার জন্য পুকুরের উপরিভাগ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পানির মধ্যে কিছু একটা লাফাচ্ছে, মানে মানে শব্দ করে যদি কেউ খেলাধুলা করে পানির মধ্যে, মানে কোনো প্রাণী যদি উঠানামা করে সেরকম লাগতেছে, ফস ফস করে পানি এরকম উপর উঠতেছে। আদেল মিয়ার বেশ ভয় লাগলো। ততক্ষণে কিন্তু এই যে অন্ধকারটা কেটে একটা আলোকিত অন্ধকার হয়েছে, মানে আলো ফুটছে কিন্তু অন্ধকার, মানে পুরা অন্ধকারটা কাটে নাই, এবং কুয়াশা আরো ছেয়ে যাচ্ছে। আদেল মিয়া ভয়ে ভয়ে মানে তার নিয়ে ভ্যান নিয়ে আরো সামনে গেলেন। তো সামনে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সামনে ওই কুকুরটা দাঁড়ায় আছে, একদম রাস্তা আগলায় দাঁড়ায় আছে, এবং দুই পাশে শুধু গাছগাছালি ছাড়া আর কিছু নাই, দুই পাশে গাছগাছালি ছাড়া কিছু নাই। এবং এই অন্ধকার যে কেটে গেছে, চাঁদটা যে ছিল ওই চাঁদটা তখনও ওই জায়গায়, মানে একদম মনে হচ্ছে ম্রিয়মান ভাবে চাঁদটা দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, মানে দিন হয়ে আসলো চাঁদটা ম্রিয়মান ভাবে দেখা যাচ্ছে আকাশে, যেমন একটা ভয়ঙ্কর দৃশ্য। এবং তার সামনেই কুকুরটা দাঁড়ায় আছে একদম পথ আগলায়। আদেল মিয়া সবচেয়ে ভয় পেলেন যে তিনি এই পথে এতদিন যাতায়াত করছেন, তিনি কিন্তু এই কুকুরটাকে কখনো দেখেন নাই। মানে এলাকার তো কিছু থাকে এই কুকুর, মানে যেগুলো নাকি ভবঘুরে টাইপের, ওরকম কিছু না, এবং বেশ হিংস্র, এটার ঘাড় এরকম মোটা, মানে এটা নর্মাল কোনো কুকুরের মতো না, দেখে মনে হচ্ছে বিদেশি কুকুর, একদম কালো কুচকুচে, চোখ দুটা জ্বলতেছে এবং দাঁড়ায় আছে, এবং সেই গড় 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 করতেছে। একটু পর তার মনে হলো তার যে ভ্যানের উপরে কিছু একটা দ্রুম করে পড়লো, দ্রুম করে শব্দ হলো, কিছু একটা পড়লো। তো আদেল মিয়া ভয়ের চোটে লাফ দিয়ে তার সিটের থেকে নেমে পিছনে ফিরে তাকাইছে। তাকায় দেখলেন যে লম্বা একটা কালো অবয়ব, মানে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মধ্যে একটা লম্বা কালো অবয়ব তার ভ্যানের পিছনে বসে তার ঝুড়ির মাথা সরায় ফেলতেছে এরকম। তো এই দৃশ্য দেখে আদেল মিয়া ঠিক থাকতে পারলো না, তিনি ঘুরে উল্টা দিকে দৌড় দিলেন, কারণ সামনের দিকে তো কুকুরটা, পিছনের দিকে, এবং তিনি তার ভ্যান পাস করে যাচ্ছেন, তখন ওই কালো অবয়বটা ওইখানে তার ভ্যানের উপর বসে আছে, ঝুড়ির দিকে হাত। তিনি দৌড়াইতেছেন, আদেল মিয়া জেলে দৌড়াইতেছেন পিছন দিকে দৌড়াইতেছেন, আর তার মনে হচ্ছে যে তার আশপাশে গাছের পাতার উপর দিয়ে ফরফর ফরফর করে কিছু যাচ্ছে। তো তিনি ভয়ে দৌড়াইতে
একদম যখন নাকি ওই যে পুকুরের কাছে চলে আসেন তখন দেখছেন তার ঠিক সামনে, তার থেকে 20-30 ফিট সামনে, হাতের বাঁ দিক থেকে ওই কালো কুকুরটা বের হয়ে এসে তার সামনে দাঁড়ালো, মানে তার মুখোমুখি দাঁড়াইলো। তখন তার মনে পড়লো যে হাতের বাম দিকে মানে পুকুরের উল্টা দিকে আসলে এটা তো একটা পুরনো কবরস্থান, এটা আমার খেয়াল নাই কেন। অনেক পুরনো কবরস্থান, এই জায়গাতে মানুষ চলাফেরা করে না, ভয় পায়। বিশেষ করে ভর দুপুরে চলে না, সন্ধ্যার পরে তো একদম চলেই না মানুষ। আর এরকম সময় তো চলার মানে কথাই না। তিনি দিক দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই কবরস্থানে কিন্তু কুকুরটা বেরিয়েছে। কুকুরটা বেশ বড়, মানে তিনি তো আগেই দেখছেন বিশাল। এটা এখন মাটিতে দাঁড়ায় আরো বড় মনে হচ্ছে তার, এবং এটা মানে চোখ এরকম বড় করে তার দিকে তাকায় আসছে, চোখ দিয়ে জল করতেছে, এবং মনে হলো আস্তে আস্তে কাছে আসা শুরু করলো তার দিকে। আদেল মিয়া আসলে উপায়ন্ত না দেখে ভয়ের চোটে দৌড় দিয়ে যায়, তিনি পুকুরে লাফায় পড়লেন। পুকুরে লাফায় পড়ছেন, বেশ ঠান্ডা, ঝপাস করে পানিতে পড়ছেন। পানি একদম তার শরীরে মনে হলো যে ফুটে গেল, পুরো ঠান্ডা, মানে হুল ফুটাই দিল পুরা। ভয়ের চোটে তিনি পানিতে লাফ দিয়ে পড়ছেন, এবং তিনি মানে বুঝতেছেন ঠান্ডা কাকে বলে। এই অবস্থায় তিনি সাঁতরানো শুরু করলেন প্রাণপণ। সাঁতরাইতে সাঁতরাইতে, পুকুরটা বেশ বড়, কিন্তু তিনি মোটামুটি ভালোই সাঁতার জানতেন, ছোটবেলা থেকে সাঁতরান। যাই হোক, সাঁতরাইতে সাঁতরাইতে তিনি পুকুরের ওই পারে যেয়ে উঠলেন। থরথর করে কাঁপতেছেন তিনি। উঠে হাঁচড়ে পাঁচড়ে উঠে দৌড়াইলেন। দৌড়ায় ওইখানে বাঁশ ঝাড় ছিল, বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে তিনি দৌড়াইলেন, এবং তিনি মনে হলো যে তার কাছে যে তাকে ওই বাঁশ ঝাড়ের উপর দিয়ে কিছু একটা চলতে চলতে যাচ্ছে তার পিছনে পিছনে। তো আদেল মিয়া প্রচন্ড ভয় পেয়েছেন এই তার উপর দিয়ে যে পাতার মধ্যে দিয়ে যে শস্য শস্য করে কিছু গেছে এই শব্দে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছিলেন। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি এক জায়গায় এসে পৌঁছাইলেন, দেখলেন যে ওই জায়গায় একটা হোটেল মনে হয় খুলছে, সেখানে মানে খাবার দাবার প্রিপেয়ার করবে মানুষজন। কারণ সেখান থেকে তিনি দেখছেন আগুনেরই উঠতেছে, মানে ধোঁয়া টোয়া উঠতেছে আর কি এই কুয়াশার মধ্যে। তো তিনি দৌড়াইলেন ওই হোটেলের দিকে, মানে আন্দাজে দৌড়াইতে দৌড়াইতে তিনি দেখলেন যে দুইটা কারিগর, একজন চুলা জ্বালাইছে আর একজন কাজ করতেছে। তিনি তাদের সামনে যে বললেন, তারা দেখে অবাক হয়ে গেল আদেল মিয়ারে। বলে, আপনি কোত্থেকে গেছেন, আপনি কে, কি ব্যাপার? তো বললো যে ভাই, আমার অনেক সমস্যা হয়েছে, আমার বাঁচান। তো তারা তাড়াতাড়ি বসতে দিল। ওখানকার হোটেলের কারিগর একজন তাকে গামছা এনে দিল, তার কাপড় ওই যে উপরের যে সোয়েটার মোটার খুলে ফেললো। খুলে তিনি তাড়াতাড়ি গামছা দিয়ে শরীর মুছে তাদেরই দিয়ে একটা কাঁথা গায়ে বেচায় ফেললেন। তো মোটামুটি কোনো মতে আর কি কষ্ট করে ওইখানে তাদের এই কাপড় নিয়ে তিনি বসলেন, তার ভিজা কাপড় সরায়। অনেক ঠান্ডা। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি বললেন যে এই ব্যাপার, এই দেখছে। তখন ওই হোটেলের যে লোকজন ছিল 2-3 জন, তারা বললো যে ওই রাস্তাটা দিয়ে আপনি গেলেন কেন? আপনি যে মাছ নিয়ে আসছেন সবসময় কি ওই রাস্তা দিয়ে গেছেন? তখন বললেন না। তাহলে কোন দিক দিয়ে গেছেন? বললো যে আমি ওই দিক দিয়ে, যে এই মানে একটা রাস্তার নাম বললো। তো বললো যে ওদিক দিয়ে গেলে আপনি এই দিক দিয়ে কেন আসছেন? আমি বুঝতেই পারিনি, কুয়াশার জন্য আমি হারাই ফেলছিলাম জায়গা। তো তখন তারা বললো হইতে পারে, জায়গা তো আসলে এটা ভালো নয়, কবরস্থান রাস্তা খুবই খারাপ, এদিক কেউ যায় না, দিনে দুপুরে মানুষ হাঁটে না। কারণ আপনি পুকুরে লাফায় পড়ে সাঁতরে আসছেন, এটি তো অবাক কাণ্ড। ও পুকুরেও ভূত আছে, মানুষজন বলে খারাপ জিন আছে ওই পুকুরে। তো যাই হোক, আদেল মিয়া মানে ওখানে তারপরে ওই হোটেলে ছিল অনেকক্ষণ, এবং তার কাপড় চোপড় যখন একটু তারা ওই যে চুলার পাশে রাখছে শুকাইছে, সেগুলা পরে তারপর ওখান থেকে বের হয়েছে। বের হয়ে তিনি হেঁটে যান, ওখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে পরিচিত লোকজন ছিল তার। দোকান থেকে একজনকে জোর করে নিয়ে সে ওই রাস্তা আবার ফেরত যায়। তো গিয়ে দেখে যে তার ভ্যান ওই জায়গা মতোই আছে। তার ওই ভ্যানের মধ্যে ওখানে 5 ঝুড়ি মাছ ছিল, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে উপরের যে ঝুড়ি, ওই ঝুড়িতে কোনো মাছ নাই, ঝুড়িটা পুরো ফাঁকা। নিচে 4টা ঝুড়ি আছে, ওগুলোর মধ্যে মাছও আছে, কিন্তু একটা ঝুড়ির মধ্যে কোনো মাছ নাই, পুরো ঝুড়িটা ফাঁকা। তো যাই হোক, ওইভাবে তিনি ওই ভ্যান ওখান থেকে সরাই নিয়ে আসেন, এবং এনে ওই যে ওই মাছটা যেখানে দেওয়ার দেয়, এবং সেই বাজারের লোক নাকি বলে মাছ একদম নরম হয়ে গেছে। কি ব্যাপার, এত কম সময় মাছ নরম হওয়ার কথা না, কারণ ঝুড়ির মধ্যে এমনি তো ঠান্ডা, তার উপরে বরফ দিয়ে মাছ দিছে, তাজা মাছ, এগুলো নষ্ট হওয়ার কথা না, এরকম নরম হয়ে গেছে কেন? তো তাকে নাকি বলে, তো তার তো আসলে কোনো সদুত্তর নাই, এবং তিনি এক ঝুড়ি মাছ তো দিতে পারেন নাই। এগুলো নিয়ে তার সাথে পরে বোঝাপড়া হবে ওই মহাজনের। তো তিনি যাই হোক ওখান থেকে চলে আসেন ওই দিনের মতো। এরপর থেকে তিনি ওই মাছ ক্যারি করা, ওই ভোরবেলা ওই কাজ ছেড়ে দেন। তিনি আর ওই মাছ ক্যারি করেন এরপর থেকে, সবজি টবজি এগুলো নেওয়া নিয়ে করতেন, এগুলোর কাজ তিনি বাদ দিয়ে দেন। তো যাই হোক, এই ছিল আদেল মিয়ার ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মাহিম। তবে মাহিম একা দিয়েছেন এটা বললে ভুল হবে, এই ঘটনাটি মূলত 2 জন মিলে লিখেছেন। একজনের নাম মাহিম আর মাহিমের বন্ধু আরিফ। তো এই জন্য আমরা 2 জনের নামই বললাম। তো ওনাদের 2 জনের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার 11 নং দক্ষিণপাড়া ইউনিয়নের 5 পাইকা পশ্চিমপাড়া গ্রামে। তো ওনাদের গ্রাম সম্পর্কে একজন দাদা আছে, তার নাম হলো বাচ্চা মিয়া। তো উনি নাকি বিভিন্ন সময় অনেক ভয়ের ঘটনা বলেন। তো ওনার কাছ থেকেই শোনা
একটা ঘটনা এখন শেয়ার করব। তো ঘটনাটি আনুমানিক প্রায় 150 থেকে 200 বছর আগে। ওনাদের ওই গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন। ওই এলাকায় ভিন্ন ধর্মাবলম্বী লোক অনেক ছিলেন। তো তাদের মাঝে উনি ইসলাম ধর্মের দাওয়াত দেন, ধর্ম প্রচার করেন। একই সাথে ওই এলাকায় উনি 7 বিঘা পরিমাণ জমি কিনেছিলেন, যেখানে একটা মসজিদ স্থাপন করেন আর একটা কবরস্থানও ওই মসজিদ সংলগ্ন তৈরি করা হয় আর কি। উনি স্থানীয় লোকদেরকে দিনে এলেম শিক্ষা দিতে থাকেন, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে থাকেন। ওনার অনেক জিন ছাত্রও নাকি ছিল। উনি এই এলাকায় আসার পর আস্তে আস্তে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। জিনেদের মধ্যেও উনি শিক্ষা দিতেন, ইসলাম প্রচার করতেন। এরকম নানান ধরনের আধ্যাত্মিক কাজের সাথে উনি যুক্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে উনি ইন্তেকাল করেছিলেন এবং ওনার নিজের হাতে তৈরি করা মানুষের জন্য সেই কবরস্থানেই ওই বুজুর্গ ব্যক্তিকে সমাহিত করা হয়েছিল। এরপর কেটে যায় বহু বছর, অনেক বছর, কিন্তু সেই মসজিদ কবরস্থানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন হলো না বলতে ওটা যে পরিত্যক্ত হয়ে গেছে বিষয়টা এরকম না। এটা মানুষ আবাদ করেছে আল্লাহর রহমতে, সেটা এখনো আছে। তো এইভাবে তো বহু বছর কেটে যায়। 1980-র দশকে এক দরবেশ গোছের লোক আসলেন, চোখে চশমা, মোটা গ্লাসের, দেখে দরবেশ গোছের মনে হয়। তো উনি ওখানে আসলেন, মসজিদেই থাকতেন, কবরস্থানের যত্ন করতেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে ক্ষুধার্তই থাকতেন। কারো কাছে উনি কখনো খাবার চেয়েছেন এমনটা কেউ বলতে পারবে না। ওই সময় হলো কি, হঠাৎ করে ওই এলাকায় ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাঝে মাঝে ডাকাতি হতো, এলাকায় পাহারা বসানো হলো। তখন এই যে বাচ্চা মিয়া, উনিও ওই পাহারা দলের মধ্যে একজন ছিলেন। ওনারা মোটামুটি 15 থেকে 20 জনের মতো রেগুলার পাহারা দিতেন। তো এক রাতে পাহারা দিচ্ছিলেন এরকম কয়েকজন। ওনারা তো 4-5 জন করে করে দেখা যাচ্ছে যে এক সাইডে যেতেন, এতটা দূরে যেতেন না যাতে মূল দল থেকে ওনারা আলাদা হয়ে যেতেন। চিৎকার করে ডাক দিলে যেন অন্যরা ছুটে চলে আসতে পারে, এরকম দূরত্বে থাকতেন আর কি। এরকম 4 জনের একটা টিম একটা সাইডে গেল। তো ওনারা চলে গিয়েছিলেন ওই মসজিদ এবং কবরস্থানের ওই সাইডটাতে। তো এই 4-5 জনের মধ্যে বা 3-4 জনের মধ্যে একজন বলে ওঠে যে, আচ্ছা, এই যে পীর বাবার কবরের কাছে নাকি একজন দরবেশ আসছে, তো উনি তো এই দিকে একাই থাকে, শুনছি যে ওনার চশমাটা নাকি বেশ দামি, আর ওনার চোখের দিকে তাকালে কেমন যেন মানুষ আকর্ষিত হয়ে যায়। সম্ভবত ওই চশমার ভিতরে এমন কিছু আছে, ওই চশমার দিকে তাকালেই মানুষ আকর্ষণ অনুভব করে। চল আজকে ওনার কাছ থেকে চশমাটা নেই। এই দুষ্টু বুদ্ধি এদের মাথার ভিতরে তখন কাজ করে। এরা তখন 4 জন না গিয়ে 3 জন গেল, একজন যেতে রাজি হয়নি। তখন 3 জন ওই দিকটাতে চলে গেল, একজন অন্য সাইডে দাঁড়ানো ছিল। উদ্দেশ্য ছিল ওই দরবেশের কাছ থেকে ওই চশমাটা ছিনিয়ে আনবে। দেখা গেল ওই মসজিদের দরজা খোলা। এই 3 জন আস্তে আস্তে করে দরজার কাছে চলে গেল। দরজা দিয়ে তারা ঢুকে দেখে পুরো মসজিদ ভরা সাদা পাঞ্জাবি পরিহিত মুসল্লি যারা নামাজরত রয়েছে। এইটা দেখার সাথে সাথে এই 3 জন তো ভয় পেয়েছে, তারা উল্টো দিকে ঘুরে দৌড় দিবার প্রস্তুতি নিয়েছে। ওই সময় সেই দরবেশ থেকে যেন বলে উঠলো, এই ছেলেরা, আমরা নামাজ পড়তেছি, দেখো না, কেন বিরক্ত করার জন্য আসছো, যাও এখান থেকে। এটা শুনেই তারা 3 জন উল্টো ঘুরে দিয়েছে দৌড়। ওই যে আরেকজন ছিল, সেও দেখছে 3 জন দৌড়াচ্ছে, পরে ওই জনের সাথে এই 3 জন মিলে যায়, এরা দৌড় শুরু করে। এরা পরবর্তীতে এই বিষয়টা মানুষকে বলেছিল, তবে প্রথমে বলেনি, কারণ তারা যে এই দরবেশের চশমা আনতে গিয়েছিল এটা জানলে এলাকাবাসী এদের আস্ত রাখবে। এরা হচ্ছে ডাকাত পাহারা দেবার জন্য, অর্থাৎ ডাকাতি করতে আসলে এদেরকে ধরার জন্য বা গ্রাম পাহারা দেওয়ার জন্য, ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য এরা বেরিয়েছে। এরা যদি ওই দরবেশের চশমা আনতে যায়, এটা তো একদম ন্যাক্কারজনক একটা ঘটনা। এই জন্য তারা কিন্তু শুরুতে এটা বলেনি, অনেক পরে তারা বলেছিল আর কি। তো যাই হোক, এই যে দরবেশ, উনি কিন্তু দীর্ঘদিন এখানে ছিলেন না, মানে বছরের পর বছর যে থাকবে বিষয়টা এরকম না, তবে কয়েক বছর সেখানে ছিলেন। এর মাঝে উনি বহু মানুষের সাথে কথা বলেছেন, দিনই আলোচনা করেছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে
যে উনি আসার পর এই যে কবরস্থান, এটা নাকি নোংরা করা যেত না। শুধু তাই না, মাঝে মাঝেই নাকি শেয়ালের ডেড বডি ওখানে পড়ে থাকতে দেখা যেত। অনেক সময় দেখা যেত যে শেয়াল কোনো কবরে লাশ খাওয়ার জন্য আসছে, তবে এই শেয়ালের আর ভাগ্য হতো না ওই কবর খোঁড়ার, তার আগেই নাকি ও ওখানে মরে পড়ে থাকতো। সকালে অনেকেই দেখতো যে শেয়ালের মৃতদেহ পড়ে আছে, তার শরীর থেকে যে কোনো রক্ত বের হয়েছে বিষয়টা এরকমও না। তবে এত শেয়াল ওখানে মারা গেছে, ওই গ্রামের কেউই কখনো কিন্তু কোনো শেয়ালকে মাটি চাপা দেয়নি বা দিতে দেখেওনি। শুধু সকালবেলা শেয়ালের ডেড বডিটা অনেকেই দেখতো, এরপরে ওই ডেড বডি যে কোথায় চলে যেত, কে নিয়ে যেত, কি হতো, কেউ কিছু বলতে পারে না। তাই এরকম ঘটনা কিন্তু ওখানে হয়েছে। তো এখন যিনি ঘটনাটা বলেছেন আর কি, যেই দাদা, তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা এখন আমরা বলা শুরু করি। দাদা তখন সবে নতুন বিয়ে করেছেন। হঠাৎ করে নাকি তার একটা রোগ হলো, পেটে ব্যথা। নানান ডাক্তার কবিরাজ দেখানো হলো, বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়া হলো, উনি আর ভালো হচ্ছিলেন না। তখন দাদার মা পরামর্শ দিলেন যে আমাদের মসজিদের সেই দরবেশের কাছে গিয়ে যেন আমরা দেখাই, দেখি কি হয়। তখন দাদা বললেন ঠিক আছে, আমি একাই যাই, মাগরিবের নামাজ পড়ে আমি ওনার সাথে কথা বলবো। তো মাগরিবের নামাজের পর উনি ওই দরবেশের সাথে কথা বলবেন এরকমই পরিকল্পনা করেছেন আর কি। তো ওই যে কবরস্থান মসজিদ, এটা কিন্তু একই জায়গায়, সামনে কবরস্থান, পেছনের দিকে মসজিদ। তো মসজিদের ঢোকার রাস্তা থেকে এই দাদা দেখতে পেলেন এই মসজিদের বাইরে অর্থাৎ মসজিদের উঠানে অনেক হাসাহাসির শব্দ। এটা কিন্তু মাগরিবের ঠিক আগে, তখন কিন্তু রাত না। মনে হচ্ছে ওই দরবেশ কারোর সাথে কথা বলছেন, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না, শুধু দরবেশকে দেখা যাচ্ছে, অন্য কাউকে দেখা যাচ্ছে না। তো দাদা তো ভয়ে ভয়ে সেখানে গিয়েছেন। কোন একদিকে তাকিয়ে ওই দরবেশ বললেন, এই চুপ করে থাকো তোমরা, আমার এক ছেলে এসেছে, ও তো ভয় পাবে, খবরদার কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ। যেই না দরবেশ এটা বলেছে, একদম চারদিকে শুনশান নীরবতা। তখন ওই দরবেশ বলে, আসো বাবা আসো, এদিকে আসো, কি হয়েছে বলো। তখন দাদা বলেন যে হুজুর আমার তো এরকম পেটের সমস্যা হয়েছে, পেট ব্যথা করে। তখন দরবেশ কিছু রুকিয়া করে দেন এবং গাছ গাছালির কোন একটা ওষুধ দিয়েছিলেন। এটা খাবার কয়েকদিন পর পরই আল্লাহর অশেষ রহমতে দাদা একদম সুস্থ হয়ে গিয়েছিলেন। শুধু তাই না, ওনার কখনোই আর এই পেটে ব্যথা হয়নি। এবার আসি দাদার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। দাদার শ্বশুরবাড়ি কিন্তু একই এলাকাতেই। তো শ্বশুরবাড়িতে একবার গিয়েছেন, সেখানে গিয়ে নানা গল্প গুজবে উনি মেতে উঠেছেন। রাত অনেক হয়ে গেছে। এরপর দাদা বললেন যে আমাকে তো বাসায় যেতে হবে। তো দাদার শ্বশুরবাড়ির লোকজন তো অনেক জোর জবরদস্তি করে যে থেকে যাও থেকে যাও, দাদাকে রাখতে পারেন না। কাজের অজুহাত দিয়ে দাদা চলে আসেন। শর্টকাট রাস্তা হিসেবে মাঠের ভেতর দিয়ে আসা শুরু করলেন। সেই মাঠের পশ্চিম সাইডেই মূলত একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে হস্ত আরি আরা। তো ওই দিকটা দিয়েই দাদা আসলেন। ভাবলেন যে অনেকটা পথ তো চলেই আসছি, আর অল্প একটু পথ আছে, এখন আর কি হবে। তো উনি যখন আসা শুরু করেছেন, একটা জায়গায় এসে হঠাৎ করে ওনার নাকে তীব্র একটা মিষ্টি জাতীয় সুগন্ধি ওনার নাকে ভেসে আসে। হঠাৎ করে দাদা ভয়ে থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, এরকম সুগন্ধি এই মাঠের ভিতরে কোত্থেকে আসলো? উনি এক সাইডে তাকিয়ে দেখেন বিশাল দেহি সাদা জুব্বা পাগড়ি পরিধান করা একটা লোক দাদার একটা সাইডে। তো উনি কিন্তু হেঁটে যাচ্ছিলেন, দাদার দিকে তাকালেন না। তো উনি কি করলেন, ওই হস্তবাড়ি মসজিদের পীর বাবার কবরস্থানের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন দাদা কি করবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, পেয়েছেন তো মারাত্মক ভয়। এরকম বিশাল দেহি একজন বুজুর্গ ব্যক্তি, সে হেঁটে হেঁটে ওই মসজিদ কবরস্থানের দিকে চলে গেল। উনি উল্টো দিকে ঘুরে শ্বশুরবাড়ির দিকে দিয়েছেন দৌড়। এরপর 2000 সালের পরের ঘটনা। ওনাদের যে মসজিদ, যে মাহিম ভাই, তারপরে ওনার বন্ধু আরিফ ভাই, ওনাদের যেই এলাকার মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিম, একজন মুয়াজ্জিন রাখা হলো। তো এই মুয়াজ্জিনের নাম ছিল কালাম। তো ওই কালাম হুজুর ফজরের আজান দিচ্ছে। তো একদিন আজান দিয়ে মসজিদের বারান্দায় এসে উনি বসেছেন, রাস্তার দিকে তাকিয়ে দেখছেন
এমনিতেই বসেছেন আর কি, ফজর আজান দিয়ে মসজিদে বারান্দা এসে বসেছেন আর কি। উনি খেয়াল করেন একটা লোক আসছে। উনি দেখছেন যে একটা লোক মসজিদের দিকে হেঁটে হেঁটে আসছে। এদিকে ওই লোকটাতে হেঁটে হেঁটে আসছে, শুরুতেও যতটুকু দূরত্ব ছিল এখনো ততটুকুই দূরত্ব। উনি যে হাঁটছেন তো হাঁটছেন, এই লোক আর কাছে আসে না। কালাম হুজুর দেখছেন লোকটা হেঁটে আসতেছে কিন্তু কাছে আসে না, ওই একই জায়গায় আসছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, একটা লোক হেঁটে আসছে, হাঁটছে হাঁটছে, তার দূরত্ব কমে না, একই জায়গায় আছে। বিষয়টা কিরকম? এদিকে নামাজ পড়ার জন্য কিছু মুসল্লিরা চলে আসছেন। দেখা গেল যে মুসল্লিরা যারা আসছেন তারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ শুরু হয়েছে, তখন মনে হলো কোত্থেকে যেন আশেপাশে কিছু লোকজন এসে ওনাদের পাশাপাশি দাঁড়িয়ে গেল। যখনই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দুপাশে সালাম ফেরানো হলো, দুপাশে সালাম ফেরানো শেষ করার সাথে সাথে এই লোকগুলো নাকি যারা অপরিচিত ছিল তারা একসাথে সবাই ওই সামনে যেখানে সেজদা দেয়া হয় আর কি, নামাজরত অবস্থায় আর কি, ওই জায়গা ধপাস করে হাত রাখলো। তাদের প্রত্যেকেরই হাত এমন ভাবে রেখেছে, ঠাস করে শব্দ হয়েছে। এরপরই দেখলো যে এই যে লোকগুলো আসলো এরা কেউই নাই। এটা কিন্তু ওই সময়ই হয়েছে। ওইখানে যারা নামাজ পড়তে এসেছিলেন তারাও কিন্তু এই বিষয়টা অবলোকন করেছেন। একসাথে ওরা কেন হাত দিয়ে ঠাস করে একটা শব্দ করলো, এরপর তারা ভ্যানিশ হয়ে গেল, হতে পারে এটা তাদের একটা সংকেত ছিল। তো এই ঘটনা তো ঘটলো। এরপর বিভিন্ন সময় দেখা যেত যে ওই মসজিদের আশেপাশে এমন কিছু পায়ের ছাপ, এই ছাপগুলো আসলে থাকার কথা না। এমন পায়ের ছাপ খুবই রহস্যময়। মসজিদ সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে, মোছা হয়েছে, এরপরে রহস্যময় পায়ের ছাপ, এটা দেখা যেত, আবার সেটা ভ্যানিশ হয়ে যেত। তো এরকম কিন্তু ঘটনা ওই মসজিদে হয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়তে আসার সাহস কিন্তু ওই মসজিদে সবার আসলে হয় না, কারণ এমনিতেও তো ওই জায়গাটা মানুষ একটু ভয়ই পায়, অনেক জিনেদের আনাগোনা রয়েছে। এদিকে হয়েছিল কি, এই মসজিদে টিউবওয়েল চুরি করতে এসেছিল 3টা চোর। আগে কিন্তু টিউবওয়েল চুরি হতো, আগে হতো বলতে এখনো যে হয় না সেটা কিন্তু বলা যাবে না, হর হামেশাই টিউবওয়েল চুরি হয়ে যায়। শুধু টিউবওয়েল চুরি হয় না, টিউবওয়েল আর মসজিদের যেই মোটর আছে এই মোটর চুরি করতে আসছিল। শুধু তাই না, এই টিউবওয়েলের যে পাইপ আছে এই পাইপও তুলে নিয়ে যাবে, এরকম প্রস্তুতি নিয়ে আসছিল। তো তারা প্রথমে টিউবওয়েলটা খুলেছে, টিউবওয়েল খোলার পর পাইপ তোলার কাজ শুরু করেছে। পাইপটা মোটামুটি 10 ফুটের মতো তুলে ফেলেছে আনুমানিক। ওই সময় তারা একটা কাশির শব্দ পায়, মনে হচ্ছে কেউ কাশি দিচ্ছে, কেউ আসছে। সাথে সাথে এই 3টা চোর সাইডে গিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা আবার বাইরে বের হয়, দেখে যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এসে দেখে, আরে এ কি, এতক্ষণ যে পাইপ তুললাম, আশেপাশের মাটি খুঁড়লাম, এখন তো দেখতেছি কল ঠিক আগের মতোই, কলও তো খুলে ফেলেছিলাম, সেই কলও তো দেখতেছি একদম সবকিছু আগের মতো হয়ে গেছে। ঘটনা কি? মনে হচ্ছে এখানে কিছুই হয় নাই। তখন তারা আবার এই কাজ শুরু করে। যখন আবার কল খুলেছে, পাইপটা উঠিয়েছে প্রায় 5-6 ফুট, তখন আবার একটা কাশির শব্দ শুনতে পায়। এই শব্দ শোনার পর তারা আবারও তো ওই একই জায়গায় ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। পরে তারা বুঝতে পারে যে আশেপাশে লোকজন নাই, তারা আবার বের হয়, বের হয়ে দেখে সেই একই ঘটনা। তখন চিন্তা করে, ঘটনাটা কি, আমরা কি নেশাগ্রস্ত হয়ে পড়লাম নাকি, এরকম বারবার হচ্ছে কেন? একটু আগে পাইপ এতখানি তুলে চলে গেলাম, আবারও মনে হচ্ছে যে একদম আগের মতো হয়ে গেছে, এখানে আমরা একটা মাটিতে কোপও দেই নাই, 2 বার হইল, দেখি আবার চেষ্টা করি। তারা আবার যখন চেষ্টা করবে এমন সময় একটা গায়েবী আওয়াজ আসে যে আর যদি একবার কলের একটা নাট খোলার চেষ্টা করিস তাহলে এমন ভাবে এই কলের নিচে তোদেরকে পুঁতে দেব, তোদের লাশটা কেউ কখনো খুঁজে পাবে না। এই কথা শোনার সাথে সাথে এরা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই 3 জনের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে যায় এই ঘটনার পর। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল ভয় পেয়ে যে সে মৃত্যুর আগে এই ঘটনাটা বলে গিয়েছিল, এবং তার কৃতকর্মের জন্য সে অনেক অনুতপ্ত হয়েছিল। এই কাজের জন্য সে খুব একটা অন্যায় কাজ করতে গেছিল, এই কাজটা করা উচিত হয় নাই। প্রিয় লিসেনার্স, ওই যে যিনি পীর সাহেব, যিনি এসেছিলেন আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 থেকে 200 বছর আগে, সেই বুজুর্গ পীর সাহেবের জিন ছাত্র নাকি এখনো আছে, তবে তারা বর্তমানে নাকি তাদের উপস্থিতি জানান দেয় না। 2023 সালে
এই যে মাহিম এবং আরিফ, এই দুইজন কিন্তু 25শে রমজানের রাতে মসজিদে ছিলেন। তাছাড়া ওনাদের আরো বেশ কয়েকজন পরিচিত লোক ছিলেন, তারা ইতেকাফে বসেছিলেন আর কি। ওনারা যখন ইতেকাফে ছিলেন রাতের বেলা, ঘুমিয়ে গিয়েছিলেন সবাই। ওনারা নাকি বারান্দা থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন। তবে ওনারা কেউ কিন্তু বাইরে বের হবার সাহস করছিলেন না। একজন অবশ্য বাইরে বের হয়েছিলেন, গিয়ে দেখলেন ওখানে কেউ নাই। আবার যখন ভেতরে আসেন, আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ওনারা শুনতে পেয়েছিলেন। পরবর্তীতে সকালবেলা আর একজন একটু মুরব্বী গোছের আর কি, যিনি ইতিকাফ ওনাদের সাথেই করছিলেন আর কি, তাকে বিষয়টা বলা হলে উনি বলেন যে হ্যাঁ, উনি নিজেও নাকি শুনেছিলেন রাতের বেলা। তবে ওই সময় উনি যদি এই বিষয়টা এই অল্প বয়স্ক বাচ্চাদেরকে বলতেন, তাহলে এরা তো আরো ভয় পেত। এই জন্য উনি ঘুমের ভান ধরে পড়েছিলেন, উনি আর সারা শব্দ করেননি। এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে একটা মসজিদ, আপনি চিন্তা করেন যে এমন একটা জায়গায় আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে কোনো একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন, ওখানে ওনার কবর। এইভাবে কিন্তু আমাদের উপমহাদেশের বিস্তীর্ণ এলাকায় ইসলাম প্রচার এবং প্রসার লাভ করেছে। এই বুজুর্গ ব্যক্তিরা কোথা থেকে এসেছিলেন, তাদের কবর কোথায় হয়ে গেছে, তাদের পরিবার পরিজন কোথায়, শুধু দিন প্রচারের জন্য নিজেদের পরিবার পরিজন সবকিছু ছিন্ন করে দূরে চলে আসছেন। তাদের পরিবারের লোকজন হয়তো বা জানেও না যে তারা কোথায় চলে গেছেন। তারাও তাদের পরিবারের সদস্যদেরকে হাসি মুখে বিদায় দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কত দূর দেশ থেকে তারা আসছেন, ইসলাম প্রচার করেছেন। তাদের কবরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যদি বড় বড় বুজুর্গদের কথা চিন্তা করি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, এরকম আরো অনেক বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন যারা ইসলাম প্রচারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এই বুজুর্গ ব্যক্তিরা আসলে তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজেদের অনেক ব্যক্তিগত আরাম আয়েশকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তবে ওনাদের ওফাতের পর, অর্থাৎ ওনাদের চলে যাবার পর দেখা গিয়েছে এই সমস্ত জায়গাগুলোতে অনেক শরীয়ত বিরোধী কাজকর্ম শুরু হয়ে গেছে। এটার জন্য ওনারা দায়ী নন, এটার জন্য আমরা দায়ী। আমরা এটা শুরু করেছি। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, ওনাদেরকে না। কারণ ওনাদের জীবদ্দশায় কিন্তু ওনারা এই কাজগুলো করে যান নাই। ওনারা এমন বড় মাপের বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনারা শরীয়তের বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি মানতে পারতেন না। সুন্নতকে ওনারা আঁকড়ে ধরার চেষ্টা করতেন, বেদাতকে ওনারা ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু ওনাদের ওফাতের পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন কয়েকশো বছর পার হয়ে গেছে, তখন তো ওনাদের মূল ধারার ব্যক্তিবর্গরা তারাও তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তখন আস্তে আস্তে মানুষের মধ্যে বিভ্রান্তি ঢুকে গেছে। এভাবেই কিন্তু পীর মাশায়েখদের কবরগুলো একটা মাজারে রূপান্তরিত হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা এভাবে নিজেদের হাসি আনন্দ পারিবারিক জীবনকে ত্যাগ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকেও যেন কবুল করেন, তাদের ওসিলায় আমাদেরকেও যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে। আমি বলেছিলাম যে আপনারা যদি চান আমি আমার সাথে অতীতে ঘটে যাওয়া যে এক্সপিরিয়েন্সগুলো, এগুলো আমি একটি একটি করে আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কারণ কাহিনীগুলো অনেক পুরনো হয়ে গেছে, অনেকেই হয়তো সেই কাহিনীগুলো ভুলে গেছেন বা সঠিকভাবে শোনেন নাই, বা অনেকে আছেন যারা শোনেনি, হ্যাঁ, কাহিনীগুলো শুনেননি। আবার অনেকে আছেন যে এই কাহিনীগুলো অনেকদিন আগে শুনেছিলেন এবং সেটি কখন কোথায় প্রচারিত হয়েছিল মনে করতে পারছেন না। তো সুতরাং আমি বলেছিলাম যে আমি কি এই কাজটা করব, যে আমি আমার পুরনো এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করতে চাই। তো আমাকে যথেষ্ট রিপ্লাই আমি পেয়েছি, জি বাবু ভাই শেয়ার করেন। অনেকেই আমাকে এই কথাটা লিখেছেন। তো আমি ঠিক করেছি যে আমি আপনাদের সাথে এরকম আমার কিছু এক্সপিরিয়েন্স যেগুলো বেশ উল্লেখযোগ্য ছিল বা যেগুলো আমার নিজের কাছেই এখনো ভাবলে আমার গা কাটা দিয়ে ওঠে, আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, আমি আজকে একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যেটি আমার জীবনে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এবং এই কাহিনীটা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। কাজ আমি এই কাহিনীটা খুব গুছিয়ে কোনোদিন বলতে পারিনি, সময়ের অভাব ছিল, বা সময়টা আসলে ওভাবেই পাওয়া যায়নি, বা ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না যেভাবে আমি খুব গুছিয়ে বলতে পারি। এখন যেহেতু অদ্ভুতুরে
একান্তই আমার আর আপনাদের অনুষ্ঠান, তো সেখানে শেয়ার করা যেতেই পারে। আর এই কাহিনীটি আসলে ঘটেছিল আমার এক আত্মীয়ের সাথে, এক্সপিরিয়েন্সটি ঘটেছিল। এটি একটি বেশ সময় নিয়ে বলার মতো একটি কাহিনী। কাহিনী বলবো না, এক্সপিরিয়েন্স। একজন মানুষের পজেসড হওয়া এবং পরবর্তী অংশগুলো বা পরবর্তী জীবনের অংশ সেগমেন্টে সেই পজেশন কিভাবে এফেক্ট ফেলে এবং সেটাকে পরবর্তীতে কিভাবে শেষ করা হয়, সেই পুরো কাহিনীটা এখানে আছে। এবং বেশ সিলি না, আমি নিজে কিন্তু এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটা এবং সাথে থেকে এক্সপিরিয়েন্স করেছি, এর জন্য বলছি আমি। যাই হোক, আমি এই কাহিনীটি কখনো হয়তো পুরো বলতে পারিনি, হয়তো খণ্ডাংশ বলেছি, বা আমি আজকে চেষ্টা করব কাহিনীটি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে। কাহিনীটা আমার এক আত্মীয়র সাথে ঘটে, নিকট আত্মীয়, এবং তিনি আমার থেকে খুব বেশি বয়সে বড় নন, আমার থেকে হয়তো 5-7 বছরের বড় বয়সে, এবং তার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। তো এই কাহিনী যখন শুরু হয় তখন হচ্ছে আমার আত্মীয়, তিনি জীবনের একটা সময় যখন তিনি স্কুল লাইফে পড়েন, তখন তার প্যারেন্টস গ্রামে মুভ করেন, শহর থেকে গ্রামে মুভ করেন, এবং গ্রামে মুভ করে সেখানে থাকা শুরু করেন। তো তিনিও ওখানে চলে যান এবং আস্তে আস্তে তিনি সেখানে থাকেন এবং সেখানকার কালচারের সাথে অভ্যস্ত হন, সেখানকার সবকিছু বন্ধু বান্ধব তৈরি করেন। বাট একটা সময় গিয়ে দেখা যাচ্ছে তিনি সবকিছুর থেকে কিছুটা আলাদা হয়ে যান, লাইক কাইন্ড অফ ইন্ট্রোভার্ট হয়ে যান। বাবা মা খেয়াল করেন যে ছেলে খুব একটা পড়াশোনার প্রতি আগ্রহ নেই, এখন যেটা করছে সে কুস্তি খেলা খেলছে। মানে দেখা যাচ্ছে গ্রামের যে কুস্তি প্রতিযোগিতা সেখানে অংশ নিচ্ছে, প্লাস দেখা যাচ্ছে অনেক খাচ্ছে। মানে কি, সে খাওয়াটা হচ্ছে ডিফারেন্ট টাইপের খাবার। মানে তার একটা রুটিন ছিল, সেই রুটিনের মধ্যে তিনি প্রতিদিন তাকে এরকম মানে আধা কেজি দুধ খেতে দিতে হবে, দেন দেখা যাচ্ছে যে কই মাছ, শিং মাছ, এই ধরনের খাবার। মানে এই যেই খাবারগুলো আসলে মানুষ কিন্তু খুব আগ্রহ করে একটা টিনেজ বয়সী ছেলে খেতে চায় না, সেরকম খাবার সে খেত। এবং দেখা যেত যে তার হঠাৎ করে রাগটা ডিফারেন্ট হয়ে গেছে। মানে রাগ কি, হঠাৎ করে রাগ করলে প্রচন্ড রকমের রাগ করে ফেলতো সে দেখা যেত বাসা থেকে একটা দা নিয়ে গিয়ে তাদের যে লাউ বাগান আছে, যেখানে লাউয়ের মাচা, সেখানে প্রত্যেকটা লাউ কেটে মানে অর্ধেক করে ফেলেছে, এরকম করতো। দেন বাসার বাইরে গিয়ে দূর থেকে বাসার মধ্যে বড় বড় মাটির ঢেলা ছুঁড়ে মারতো, রাতের বেলা নিজের বাড়ির ছাদে মাটির ঢেলা ছুঁড়ে মারতো এবং ভয়ঙ্কর রকমের রাগ দেখাতো। এবং তার শারীরিক স্ট্রেংথ এমন হয়ে যায়, সে চাইলেই একটা স্টিলের আলমারি অনায়াসে ভেঙে ফেলতে পারতো। এবং সে কিন্তু তখন মাত্র ক্লাস 8-এ পড়ে, 8-এ বা 9-এ এরকম পড়ে। এই বয়সী একটা ছেলের গায়ে এই ধরনের স্ট্রেংথ কিন্তু আসে না, মানে সাধারণত আসে না। 8-9-এ পড়া একটা ছেলে একটা স্টিলের আলমারি, আপনারা দেখেছেন, সে স্টিলের আলমারি সে ধরেই মট করে ভেঙে ফেলবে লকটা। মানে মানে এবং একটা না, একাধিক আলমারি। তাকে একসময় মানুষ অনেকে পরীক্ষা করাতে স্টিল আলমারি ভেঙে ভাঙতো, সে আস্তে করে মোচড় দিয়ে ভেঙে ফেলতো লকটা। তো এরকম একটা সিচুয়েশন তার হয়। পড়াশোনার প্রতি আগ্রহ সে কিন্তু বরাবরই মানে একটা সময় গিয়ে অবশ্যই হারিয়ে ফেলেছিল, একদমই ছিল না। বেশ ডিফারেন্ট টাইপের একজন মানুষ ছিল, তবে সে থাকতো তার মতো। আমি মাঝে মাঝে তার সাথে কখনো গেলে গল্প করতাম, জিজ্ঞেস করতাম কি অবস্থা, কেমন আছেন, এই সেই। বেশ আমার সাথে বেশ ফ্রেন্ডলি গল্প করতো। বয়সের ডিফারেন্স ছিল আমার থেকে 5-7 বছরের বড়, এবং আমার সাথে বেশ গল্প হতো, আড্ডা মারতো। এবং যেটা হয়, মানে আমিও খেয়াল করতাম যে সে একটা সময় মানে তিনি যেরকম ছিলেন সেরকম নাই, মানে তার চিন্তা ভাবনা কোনো একটা অন্যদিকে ডাইভার্টেড। এবং আমি দেখতাম সে অনেক সময় নিজে কি ভাবছে, নিজে কি চিন্তা করছে। এবং মাঝে মাঝে দেখা যেত সে চলে গেছে আস্তে করে হেঁটে একদিক থেকে আরেক দিকে, মানে কোনো মনোযোগ নাই, মানে ডিফারেন্ট টাইপের একটা মনোযোগ নিয়ে সে এক জায়গায় বসে আছে বা চিন্তা করছে বা কি ভাবছে। আবার দেখতাম নিজে কথা বলছে। তো এরকম করে কিন্তু তার একটা লম্বা সময়, পিরিয়ড অফ টাইম পার হয়, এবং সেই সময়টাতে কিন্তু সে একান্তই এরকমই থাকে। এবং তার ফ্যামিলি এক সময় ঢাকায় মুভ করে চলে আসে, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না। সে যে এই যে পড়াশোনা ছাড়া বা পড়াশোনা করছে না, বা সে পড়াশোনার প্রতি তার আগ্রহ নাই, বা তার কোনো একটা ইম্পর্টেন্ট কাজের প্রতি আগ্রহ নাই, হ্যাঁ, এগুলো কিন্তু তার মধ্যে খুব বেড়ে যায়। এবং তার বাবা মা সেটা খেয়াল করে, এবং খেয়াল করে চিন্তা করে যে ওর কি হয়েছে, আমার ছেলে তো এরকম ছিল, সে ব্রিলিয়েন্ট ছিল, ছোটকালে অনেক ভালো পড়াশোনা করতো, ডিফারেন্ট টাইপের একটা ছেলে ছিল, সে ছেলেটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন? তো এই ধরনের একটা তার মেন্টালিটি ছিল এরকম। তো তার সাথে আমার মাঝে মাঝে গল্প হতো। তা আমি ওখানে যেতাম, যেহেতু আমার রিলেটিভের বাসা, খুব ক্লোজ রিলেটিভের বাসা। তো একদিন রাতের বেলা
আমি তার সাথে তাদের বাসায় গেছি, গল্প করছি, সম্পর্কে তো আমার মামা হয়, গল্প করছি যে কি অবস্থা কি। তো এরকম গল্প করতে করতে তো লাস্টে সে আমাকে বলছে যে কি মনে করে যে জানিস আমার কাছে না একটা 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 মেয়ে আসে। তাই আমি বলছি মেয়ে আসে মানে কি, আপনার কাছে কি মেয়ে আসে? বলে আমার সাথে একটা মেয়ে আসে এবং সেই মেয়েটা আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। আমি বলছি ফ্রেন্ডশিপ করছে কিরকম? বলে হ্যাঁ, সে একটা মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করছে এবং সে হচ্ছে কি যে সে হচ্ছে মানে ডিফারেন্ট টাইপের। সে হচ্ছে তার গায়ের রং হচ্ছে বেশ কুচকুচে কালো, হ্যাঁ কুচকুচে কালো, কিন্তু সে একটা সাদা শাড়ি পরে আসে আমার সাথে এবং কথা বলে এবং আমার সাথে গল্প করে, হ্যাঁ আমার সাথে বেশ ভালো ফ্রেন্ড আমার। তো আমি তখন চিন্তা করি যে আসলে মানে এটা কেমনে সম্ভব তার কাছে আসে। সে বলে যে দেখিস তুই যদি আমাদের বাসায় থাকিস একদিন দেখিস। আমি বলছি আচ্ছা ঠিক আছে আজকেই থাকবো আপনাদের বাসায়, দেখি আপনার ফ্রেন্ড আসে নাকি। আমি বলছি রাতে আসে মানে কিভাবে রাতে আসে? বলে রাতে আসে, তুই দেখিস। তো আমি তখন একবার চিন্তা হয় মানে আমি কিন্তু ভাবছি তখন যে কে আসে তার কাছে রাতের বেলা এইভাবে আসে, এটা কি সম্ভব? আর এটা কি আসলে মানে আমি আরেকবার ভাবতেছি যে তার হয়তো মাথায় এটা একটা ফ্যান্টাসি বা সামথিং লাইক দ্যাট। তো এরকম ভাবতেছি যে সেদিন যেটা হয় যে আমি তাদের বাসায় থেকে যাই, আমার সেই আত্মীয়ের বাসায় থেকে যাই রাতে, এবং রাতের বেলা আমরা শুয়েছি। সেট আপটা এরকম, তাদের বাসায় একটা দুইটা তিনটা রুম, একটা দুটো তিনটে, আর ওই পাশে একটা চারটা রুম, এবং তার পাশে দিয়ে চলে গেলে ডান দিকে তাদের হচ্ছে গিয়ে আপনার বাথরুম, তাদের মানে শাওয়ার নেওয়ার জায়গা, দেন তারপর হচ্ছে বাথরুম। এবং তখনকার সময় বা বাড়িটা যেহেতু পুরনো তৈরি করা, বাথরুমটা ছিল মানে গোসলখানার থেকে একটু উঁচুতে। ওখানে এরকম আপনাদেরকে বললাম কেন কাহিনীর প্রয়োজনে অনেক কিছু বর্ণনা করা লাগবে এরকম। সো রুম হচ্ছে এই পাশে চারটা রুম চলে গেছে একই সারিতে, এবং প্রত্যেকটা দরজা কিন্তু একই দিকে। রুমগুলো উঠানের দিকেও দরজা খুলে, আর একটা রুমের সাথে আর একটা রুম একটা করে দরজা দিয়ে কানেক্টেড। তো প্রথম রুমটা হচ্ছে তাদের ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের পরের রুমটাই হচ্ছে সেই যে আমার সে রিলেটিভ মানে মামা যে সে থাকে ওখানে। তো আমি ওখানে রাত্রে থাকলাম ওদিন ওনার সাথে। তো রাতের বেলা আমরা গল্প করতে করতে ঘুমালাম। যখন মানুষ শোয়ার পরে তো একটু পরে আস্তে আস্তে মানুষের চোখ মানে ঘুম আসে, চোখে লেগে আসে। তখন হালকা শীতকাল ছিল, তো ঘুমের মধ্যে হালকা চোখ লেগে আসছে। মামা আমি দেখছি যে তিনি ঘুমিয়ে গেছেন, সে মানে তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তো আমি শুয়ে আছি, তো আমি হঠাৎ করে আমি দেখছি মানে আমার চোখটা মানে অন্ধকার শুয়ে গেল আলো আধারি, এবং মশারির ভিতরে ছিলাম আমরা। আলো আধারি যখন শুয়ে আসছে, কারণ জানালা ছিল বাইরে, এবং সে সময়কার জানালাগুলো ছিল আপনার গরাদ লাগানো কাঠের জানালা। তো বাইরের হালকা আলো ভিতরে আসছে। তো আমি দেখছি যে আলো আধারি যখন বাইরের হালকা আলো পড়ছে ঘরের ভিতরে, একটা আলো আধারির সৃষ্টি হয়েছে। তো আমি হঠাৎ করে দেখলাম যে পাশের যে রুমটা, সেই রুম থেকে একটা ছায়া মূর্তি বেরোলো। ছায়া মূর্তিটা হচ্ছে একটা মানুষের মতো, এবং সেই মানুষটা আস্তে আস্তে বেরোলো, পায়ের কাছে আসলো, আমাদের পায়ের কাছ দিয়ে আসছে। হ্যাঁ, আমাদের মাথার কাছে কিন্তু আরেকটা জানালা আছে, হ্যাঁ, কিন্তু পায়ের কাছে আসছে। এবং আমি দেখছি পায়ের কাছ দিয়ে হেঁটে বেশ কিছুক্ষণ মানে আস্তে আস্তে করে হেঁটে আসলো এই পাশে, মানে বিছানাটার শেষ প্রান্ত পর্যন্ত। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমি কিন্তু দেখছি এটা মানুষ। আমি একবার ভাবছি যে ওই রুমে তো কারো থাকার কথা না, ওই রুমটা তো ড্রয়িং রুম খালি। তার পাশের রুমে মানে আমার সেই আমার রিলেটিভের মানে বাবা মা তারা আছে, হ্যাঁ, কিন্তু এই পাশে কিন্তু রুমে কেউ নাই, এবং ওখান থেকে ছায়ামূর্তিটা আসছে। কে আসছে আমি চিন্তা করতেছি, এবং ছায়ামূর্তির হাইট হবে কতটুকু হবে, মানে অ্যাভারেজে কত 5 ফিট 7-8 এরকম হতে পারে, মানে অ্যাভারেজ হাইটের একটা হাইট, এরকম একটা ছায়ামূর্তি অন্ধকার। এবং একটু পরে দেখলাম সেটা হেঁটে হেঁটে আমাদের দিকে আসছে, মানে আমাদের পাশে আসছে, মানে আমার পাশে চলে আসছে হাঁটতে হাঁটতে ছায়ামূর্তিটা। হাঁটাটা কিন্তু হাঁটার মতো গতি না, মনে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসছে। এবং এটা কিন্তু একটা ছায়ামূর্তি। আমি আই এম ড্যাম কনফার্ম, মানে আমি একদম কনফার্ম, আর এখনো স্মৃতিটা মনে হলে গুজবাম্প হচ্ছে। ছায়ামূর্তিটা একদম আমার পাশে চলে আসলো। আসার পরে আমি খেয়াল করছি, আমি ফিল করছি কিছু একটা, যে সামথিং ইজ স্ট্যান্ডিং বিসাইড মি, একটা এনার্জির মতো দাঁড়িয়ে আছে আমার পাশে। এবং বুঝতে পারছি, আপনি কোথাও বসে থাকলে আপনার পাশে এসে যদি কেউ দাঁড়ায়, আপনি কিন্তু বুঝতে পারবেন কেউ একজন আপনার পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মানে জাস্ট লাইক দ্যাট ফিল। এবং সেটা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর দেখলাম যে সেটা নিচু হচ্ছে। তো যখন নিচু হচ্ছে, আমি কিন্তু আসলে বা ওই সময়টা বেশ ভয় পেয়ে গেলাম। আমি ধাক্কা দিলাম আমার মামাকে, সেই মামাকে ধাক্কা দিলাম, মামা উঠেন। হ্যাঁ, কি হয়েছে? তো যখন সে উঠছে তখন আমি তাকালাম, কিচ্ছু দেখতেছি না, আমি নাথিং ইজ দেয়ার।
আমি বললাম যে কিছু না, আমি মানে বুঝলাম না, মনে হলো যে কে আছে এখানে। তো মা বললো কিছু না, ঘুমা ঘুমা। তো সে আবার শুয়ে পড়লো, আবার তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। তো কিছুক্ষণ পরে লাইক 10 মিনিটস বা 15 মিনিটস পর, আমার কিন্তু আর ঘুম আসছে না, সে কিন্তু নিঃশ্বাস ভারী হয়ে গেছে, ঘুমাচ্ছে। 10-15 মিনিটস পর আমি আবার দেখছি সে পায়ের কাছ থেকে একটা ছায়ামূর্তি জাস্ট ওইভাবে আসছে, একইভাবে, জাস্ট একইভাবে এসে আবার যখন পাশে আসলো, এবার আর আমি ছায়ামূর্তি নিচু হওয়ার ওয়েট করলাম না, আমি ধাক্কা দিলাম মামাকে। মামা আসেন, উঠেন উঠেন। উঠলো, আমি বললাম যে আপনি এই পাশে ঘুমান, আমি এই পাশে ঘুমাবো না। তো আমি তাকে এই পাশে দিলাম, আমি চলে গেলাম ওই পাশে, কারণ আমার কাছে মনে হতে লাগলো, কারণ আমি কিন্তু তখন বয়সে, আমার বয়স কম, আমি তখন ক্লাস 8-এ পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো আমি একটা ফিল করলাম যে আমার ভয় লাগছে, আমি কিন্তু তখন প্রচন্ড ভয় পেয়েছি, মানে অ্যাকচুয়ালি সামহাউ মানে ওই বয়সে কিন্তু এতটা সাহস আমার ছিল না। আমি বলবো যে অনেক সাহস ছিল, কেন পরবর্তী ঘটনাগুলো শুনলে আপনারা বুঝবেন। বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি এই ভয়টা এরকম পেতাম না যেটা আমি সেই সময় পেয়েছিলাম। তো আমি ভয় মনে করছিলাম যে আমার পাশে যদি দেয়াল থাকে তাহলে তো কিছু আসতে পারবে না এই পাশে, আমার পাশে। তো আমি কি করলাম, ওনাকে উঠাই দিলাম, বললাম যে আপনি এই পাশে শুন। বলে আমি দেয়ালের পাশে চলে গেলাম, যে আমি শুয়ে থাকলাম এবং আমি দেয়াল ঘেঁষে শুলাম, আমার গায়ের মধ্যে কাঁথাটা নিয়ে নিলাম এবং আমি তাকিয়ে দেখছি অনেকক্ষণ কি ঘটে। অনেকক্ষণ হয়ে গেল, হ্যাঁ, মানে বেশ ওই রকম নীরব, কিচ্ছু নাই। হঠাৎ আবার দেখলাম সেই ছায়ামূর্তিটা ঠিক পায়ের কাছ থেকে আসতেছে, এসে ঠিক আস্তে 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 করে পাশে আসলো এবং দেখলাম এবার নিচু হয়ে আমার সেই মামার উপরে মিলিয়ে গেল। আমি আর ছায়ামূর্তিটাকে দেখতে পেলাম না, আমি প্রচন্ড ভয় পেলাম এবং আমি একদম দেয়ালের সাথে সেটে গিয়ে কাঁথা নিয়ে চুপচাপ শুয়ে রইলাম। আমি কিন্তু রাত্রেবেলা আর কোনো সাউন্ড করিনি, একসময় কোন সময় ঘুমায় গেছে আমার খেয়াল নাই। তো সকালে উঠে আমি মামার সাথে কথা বললাম যে এটা কি, মানে রাত্রেবেলা একটা কি দেখছি, যে কি। তো উনি হাসতেছে আমার সাথে, বলে যে ও আসছিল, ওই যে আমার সেই ফ্রেন্ড। আমি বললাম ও আসছিল মানে আপনার ফ্রেন্ড, মানে আমি কিন্তু তখন ফুল কনফিউজড আমি ব্যাপারটা নিয়ে, যে আসলে কি। তবে আমার মাথায় তখন একটা ধারণা হয়েছে যে সামথিং হ্যাজ হ্যাপেন, তার কাছে কিছু একটা আসে। তো যাই হোক, সে প্যারানর্মাল কিছু আসে সেটা আমার ধারণা হয়ে গেছে, কারণ আমি ছোটকাল থেকে এটা বিশ্বাস করতাম। আপনাদের অ্যাজ আমি বলেছি যে আই হ্যাভ সিন সো মেনি থিংস ফ্রম মাই চাইল্ডহুড। তো এরকম ভাবে একটা সময় পার হলো এবং তার সাথে কিন্তু আসলে মাঝখানে হঠাৎ দেখা হতো, গল্প হতো, এরকম হতো মামার সাথে, কারণ বয়সটা কাছাকাছি ছিল। তো একটা সময় সেই মামার বাবা মা, মানে আমার সেই আমার নানি ফাইন্ড আউট করলো, একজন আলেমের কাছে গেল, কারণ উনি ওনার ছেলেকে নিয়ে অনেক মানে কনফিউজ ছিল যে ছেলে এরকম হয়ে গেছে কেন, মানে তার কোনো কিছুতে আসলে আগ্রহ নাই, কোনো কিছুতে খেয়াল নাই, সে নিজের মতো থাকে, নিজের মতো টাইম কাটায়। মানে আসলে আপনি যদি পজেসড হন বা পজেসড যারা হয় তাদেরকে কিন্তু আসলেই অনেক দূরে নিয়ে যাওয়া হয়, তার যে প্রোডাক্টিভ কোনো কাজ কিন্তু শেয়ার করতে পারে না। দ্যাট পার্সন বিকাম জাস্ট লাইক দ্যাট, সে কিন্তু প্রোডাক্টিভ আর কোনো কিছু তার দ্বারা সম্ভব হয় না, মানে কোনো কিছু ক্রিয়েটিভ, কোনো কিছু প্রোডাক্টিভ সে করতে পারে না, তার এনার্জি আস্তে আস্তে শুষে নেয় সেই জিনিসগুলো। তো সেরকমই হচ্ছিল কাইন্ড অফ। তো এরকম সময় তো আমার সেই নানি খবর নিলেন যে আসলে মানে কিভাবে কি, মানে এটা কিভাবে সম্ভব। তো একজন আলেমের সাথে কথা বললেন, সে আলেম বললেন যে আপনার ছেলেকে নিয়ে আসেন। তো একদিন তিনি সে আলেমের কাছে নিয়ে গেলেন সেই মামাকে। তো যখন নিয়ে গেলেন, আলেম দেখলেন তাকে, আলেম দেখে তাকে বললেন যে ওকে তো আসলে কোন একটা জিন আসর করছে এবং জিনটা খুব খারাপ, সে তার কাছে আসে এবং তাকে ছাড়াতে হবে। সে ছাড়ানোর জন্য আলেম যেটা দেন, তিনি পানি দেন, তিনি পড়া পানি দেন এবং বলেন যে এই পানিটাকে দিয়ে তাকে গোসল করাতে হবে রাস্তার 3 মাথায় নিয়ে, মানে কোন একটা রাস্তার 3 মাথায় নিয়ে 3 মাথার রাস্তায় এই পানি দিয়ে গোসল করিয়ে দিতে হবে। তো এবং 3 দিন করাতে হবে, পরপর, মাঝখানে আর গ্যাপ দেওয়া যাবে না। তা আমি এই ব্যাপারগুলো জানতাম কেমন, আমি সেই ওনার ব্যাপারে খুব আপডেট থাকতাম, নানির সাথেও কথা বলতাম। তো নানি এগুলো বললো যে আলেমের সাথে দেখা হওয়ার পর আলেম এটা বলছে। তো যাই হোক, আমিও খুব আগ্রহ করে সেই নানির আশেপাশে থাকলাম, মামার আশেপাশে থাকলাম, যে ঘটনা কি ঘটে আমি দেখতে চাই। মানে আমি প্যারানর্মাল ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম ছোটকাল থেকে, তো আমিও দেখতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটে। তো 3 দিন তাকে গোসল করানোর কথা এবং তারপর সেই আলেম ওনাকে ঝেড়ে দিবেন এবং তারপর বলছে যে তার কাছে আর আসবে না। তো যেটা হয়, প্রথম দিন তার বাসার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়, গোসল করতে নিয়ে যায়। তিনি কোনো বাধা দেন না, তিনি সুন্দর সেই পানি সহ যান,
যে ওখানে গোসল করেন 3 রাস্তার মাথা, একটা রাস্তার মাথা ছিল 3 রাস্তার মাথা, খুব নির্জন, একদম নির্জন একটা 3 রাস্তার মাথা ছিল। রাতের বেলা রাত 10টা-11টার পর কেউ থাকতো না। সেখানে যে তাকে গোসল করানো হয় ওই পানি দিয়ে এবং নিয়ে আসা হয়। প্রথম দিন তিনি খুব মানে নর্মালি যান, নিয়ে গোসল করে আসেন। দ্বিতীয় দিনও তিনি কিন্তু কোনো সমস্যা করেন না। দ্বিতীয় দিনও যান তিনি গোসল করতে এবং গোসল করে আসেন। আমিও কিন্তু সেই দেখছি ওনার গোসলের সময় আমি যাচ্ছি সেই 3 রাস্তার মাথায়, এবং আমি অবশ্যই আমার মাকে বলতেছি না বা আমার বাসায় জানাচ্ছি না যে আমি যাই এরকম একটা এই গোসলের সময়, কারণ এরকম এক্সোরসিজম, কারণ তখন কথা প্রচলিত ছিল যে কাউকে যদি এক্সোরসিজম করা হয় সেই সময় যদি আরেকজন মানুষ সাথে থাকে তাকে কিন্তু অনেক সময় ধরার চান্সেস থাকে, মানে এরকম কথা প্রচলিত আছে যে একজনকে ছেড়ে আরেকজনকে ধরছে। তো এরকম কথা, তা আমি কখনোই আমার বাসায় জানাতাম না জিনিসটা, আমি লুকিয়ে লুকিয়ে যেতাম। তো সেকেন্ড দিন এটা হয়ে গেল। হ্যাঁ, তৃতীয় দিন তার গোসলের সময়, এবং তাকে ঠিক টাইম মতো বলা হলো যে চলো যাই। সে হঠাৎ করে বেঁকে বসলো যে না, সে গোসল করবে না, এবং তার র্যাপিডলি তার চেহারা, তার আচরণ সবকিছু চেঞ্জড, মানে সে পুরাই অ্যাগ্রেসিভ হয়ে গেল। সে অনেক কিছু ভেঙে ফেলতেছে, সে যাবে না, এরকম একটা অবস্থা। এবং আমার মনে আছে, আমি বললাম তো আমি তখন ক্লাস 8 বা সামথিং পড়ি, আমি মনে হয় তাকে বাধা দিতে গেছিলাম, সে আমাকে ধরে ছুঁড়ে ফেলে দিল, মানে অ্যাজ লাইক রেসলিং এ যেরকম, রেসলিং এর থেকেও হালকা, আমি কিছুই না, লাইক একটা মানে বালিশ যেরকম ছুঁড়ে ফেলে সেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দিল সে বিছানার উপরে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে এই মানুষের গায়ে এত স্ট্রেংথ কোত্থেকে আসলো। অ্যান্ড ওই দিন কোনোভাবেই সম্ভব হলো না তাকে তৃতীয়বার গোসল দেওয়া। সো মিশন ফেইল্ড, এবং সে আলেমের কাছে আবার গেলেন, আমার নানি, তিনি যে বললেন যে এরকম এরকম ব্যাপার। আলেম বললেন যে আসলে মানে এই গোসল তো ওই সময় হয়নি, এখন কি করবেন, ওকে ঝেড়ে দেই, আমি দোয়া পড়ে দেই, এবং আপনারা তাকে এরকম সবসময় গার্ড দিয়ে রাখবেন, দোয়া পড়বেন, এই সেই বললো। তো সে নিজে তো নামাজ কালামের করছে না, কারণ সে পুরাই অ্যাবসার্ট, মানে তখন সে একটা ডিফারেন্ট মাইন্ডে আছে। হ্যাঁ, সে কিন্তু ওই মাইন্ডে নাই। তার কাহিনী হচ্ছে যে সে আসলে অন্যরকম একটা স্টেটে চলে গেছে তখন। তো এরকম একটা সময় সেই মামা আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। বেড়াতে আসার পরে তাকে তখন চোখে চোখে রাখা হয় যে কোথায় মানে সে থাকবে, কোথায়, মানে তাকে আমার নানি যিনি ছিলেন তিনি খুব তাকে খুব মানে ভিজিলেন্সের মধ্যে রাখতেন, সে কোথায় যাচ্ছে কি করতেছে, কারণ তাকে নিয়ে ভয় পেতেন। তো যেটা হয়, তার রাতের বেলা ওনারা আসছে আমাদের বাসায় এবং থাকবে। তো তিনি বলতেছে, আমি আর উনি একটা জায়গায় ঘুমাইছি, তো তিনি বলতেছে আমাদের বাসায় আবার আমার মা বন্ধ করে রাখতো, বাসা বন্ধ করে রাখতো, এবং আলেম ছিলেন, আলেমদের দিয়েও দোয়া কালাম পড়াই দিতেন। তো বাসা বন্ধ করা ছিল। তো সেই মামা বলতেছে আমাকে রাতের বেলা রাত্রে শুয়ে আছি, আমি আর মামা গল্প করতেছি। তো তখন তিনি বলতেছে যে তোদের বাসায় আসলে না সমস্যা হয়, তোদের বাসায় না ও আসতে চায় না, কারণ বাসা এখানে বন্ধ করা, দোয়া পড়ে, আপা দোয়া পড়ে, তোর মা দোয়া পড়ে, এখানে আসতে চায় না। তো আমি তোদের যে ওই যে কর্নারের রুমটা আছে যেখানে নাকি ওই যে ডাইনিং স্পেস, আমি ওইখানে যে শুই রাতে। হ্যাঁ, আমি বলছি না, যাবেন না, যেহেতু আমার সে নানি না করে গেছে, আমার নানি, যে তাকে যাতে ওখানে শুতে না দেওয়া, মানে ওখান থেকে বেরোতে না দিই, নানি না করছে। আমি বললাম যে না, বেরোতে দেওয়া যাবে না, আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি এখানেই থাকবেন। তো সে আমার কথা শুনে বলতেছে দেখ ও কিন্তু আসতে পারতেছে না। আমি বললাম যে এটা ব্যাপার না, আপনার নিষেধ, এখানেই থাকতে বলা হয়েছে, এখানেই থাকেন। তো উনি রাত্রেবেলা শুয়ে আছেন। এখন আপনাদেরকে সেই ডাইনিং স্পেস বা ডাইনিং রুমের কথা কিন্তু আমি আগে অন্য কাহিনীতে বলেছি যে ডাইনিং স্পেসটা বা ডাইনিং রুমটার বিশেষত্ব কি ছিল। আমাদের সেই ডাইনিং স্পেসটা ছিল বাসার একদম পেছনে, এবং সেই রুমটা পেছনে, ডাইনিং স্পেসের পেছন দিকে দুটো নারকেল গাছ ছিল, এবং সেখানে অনেকে বলতো যে সেই নারকেল গাছে পিসাদ ছিল, এবং কে কয়েকজন নাকি দেখেছে, কাজের মেয়েরা। এবং সেই আমাদের কিন্তু ওই বাসার পেছন দিকে ডাইনিং স্পেসটাতে আমরা খুব কমই যেতাম তখন। এখন সেগুলো নেই, এগুলো কেটে অনেক আগেই চলে গেছে, এখন তো ওখানে মানে কিছুই নেই, এগুলো এখন বিল্ডিং হয়ে গেছে। বাট সেই সময় সেই নারকেল গাছ দুটো ছিল, এবং ওই রুমটাই ছিল সবচেয়ে ভার্নারেবল আমাদের বাসায়। হ্যাঁ, এবং আপনারা যারা আজ থেকে অনেক বছর আগে মানে লেট 80s বা 90s এর মোহাম্মদপুর দেখেছেন, আপনারা হয়তো অনেকেই দেখবেন যে বাড়িগুলো সব একতলা বাড়ি ছিল, এবং বেশ পুরোনো আমলের সব বাড়ি ঘর, সেখানে কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, আমাদের এই জাকির হোসেন রোড, লালমাটিয়া সব কিন্তু এই টাইপের ছিল, মানে বেশ মানে নিরিবিলি অন্ধকার। হ্যাঁ, তো আমাদের কর্নারের রুমটা ছিল বেশ ভার্নারেবল, কারণ পেছনে ওই গাছটা ছিল, এবং আমাদের কাজের মেয়েরা অনেক কিছু দেখছে ওই সময় এখানে। এবং আমি বলছি যে আমাদের আরেক কাজের মেয়ে, আমি কত এপিসোড আপনাদেরকে বলছি কি দেখছে। যাই হোক, সেই মামা চাচ্ছে যে আমাদের
ডাইনিং রুমে যে উনি থাকবেন, মানে আর কোনো রুম মানে ওনার থাকার জন্য মনে হচ্ছে যে ইটস নট সুটেবল। তাকে নাকি বলছে, তার কাছে যে আসে যে, এবং সে বলছে যে তুমি অন্য রুমে থাকবা না, আমি আসতে পারতেছি না। তো যেটা হয়, আমরা যখন শুয়ে আছি, হ্যাঁ, আমি মামা বলছে যেতে চাই, বলছে না যেতে দেওয়া যাবে না, আপনাকে নিষেধ। শুয়ে আছে। আমাদের বাসাটা ছিল এরকম একতলা বাসা যখন ছিল, বাসাটা চারপাশ দিয়ে ঘেরা ছিল আমাদের রুমে, হ্যাঁ, রুম দিয়ে ঘেরা ছিল চারিপাশে, মাঝখানে একটা পাকা উঠান ছিল, হ্যাঁ, পুরো সিমেন্ট করা আর কি, আপনার সিমেন্ট দিয়ে সুন্দর নিট ফিনিশিং দেওয়া একটা উঠান ছিল, হ্যাঁ, এবং ফুলের গাছ টাছ লাগানো সেখানে। এবং চারিপাশে যে বাসার যে দেয়াল, সেগুলো কিন্তু প্রায় 12 ফিট উঁচু, হ্যাঁ, মানে খুব সহজেই কেউ এসে ক্লাইম করে বাসায় ঢুকতে পারবে না, হ্যাঁ, মানে এটা বেশ কঠিন, 12 ফিট ক্লাইম করে আবার নামবে ঢুকবে, মানে এটা সময়ের ব্যাপার, আর কেউ নামলে শব্দ পাওয়া যায় এরকম একটা ব্যাপার। তো উঠানটা ফাঁকা, এর মধ্যে রাত ঠিক তখন মনে হয় 12:30 1টা বাজে। এই সময় সে মামা বললো কি ও আসছে। আমি বললাম কে আসছে? বলো ও আসছে। বললাম কোথায় আসছে? আসতে পারতেছে না ঘরের ভিতরে, ও চাচ্ছে যে আমি বের হই। তো আমি শুনলাম, আমি ব্যাপারটা আসলে খুব একটা আমলে নেই। অল অফ এ সাডেন আমি শুনলাম যে রুমের দরজার মধ্যে কি জোরে একটা কিল মারলো, ধুম করে। মানে কিলটা আসলে কিল, মানে কেউ যদি কিল মারে কারো দরজার মধ্যে, জাস্ট লাইক দ্যাট, ধুম করে কিল দিল। এবং সেই কিলের শব্দ শুনে ওই পাশ থেকে আমার আম্মা উঠে গেল, হ্যাঁ, আমার আব্বু তখন ছিল না, আব্বু ছিল একটা ট্যুরে, তো উঠে গেল, আমার নানি উঠে গেল, সেই নানি উঠে গেল, উঠে বের হয়ে আসলো, বের হয়ে এসে আম্মা বের হয়ে এসে খুঁজলো, কাজের মেয়েদেরকে তোলা হলো এবং কাজের মেয়েরা উঠলো। ওঠার পর বলা হলো যে কেউ কি কিল মারছে নাকি দরজায়, বা এত জোরে সাউন্ড কে করলো দরজার মধ্যে। কাজের মেয়েরা তো চোখ কচলাতে কচলাতে উঠছে, তারা তো অ্যাকচুয়ালি ডোন্ট নো এনিথিং, তারা কিছুই জানে না। তো যেহেতু আম্মা নানু কেউই তো বের হয় নাই, আমি আর মামা দুজন, কে উঠানের মধ্যে এসে এরকম কিল মারলো। এবং মামা কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি বলতেছে ও আসছে, এবং ওই কিল মারছে, মামা আমাকে বলছে ওই কিল মারছে এখানে। তো ইন দ্য মিন টাইম আমি তো শুনে বেশ ভয়ের ব্যাপার স্যাপার। যাই হোক, রাতের বেলা মামার সাথে আমি জিজ্ঞেস করলাম আসলে ওটা কে, হু ইজ ও? বলে ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও আসলে মানুষ না, ও মানুষ না, তার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, এবং সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, এবং সে একটি নির্দিষ্ট দেবীর পূজা করে, এবং তার গায়ের রং কালো কুচকুচে, এবং সে আসে আমার কাছে একটা সাদা শাড়ি পরে আসে। তো আমি শুনে, আমি তার কাছে আগে কিন্তু এরকম শুনেছি কিছুটা, এইবার আমি পুরোপুরি বর্ণনা শুনে আমি বললাম যে আচ্ছা, মানুষ না, আপনার সাথে ফ্রেন্ডশিপ, আপনার কাছে আসে, আপনি এটা কিভাবে সেন্স করেন? আমি বুঝতে পারি আমার সাথে কমিউনিকেট করে। তো আমি তখন কিন্তু একটু মানে ব্যাপারটা নিয়ে বিশ্বাস অন্যরকম হয়ে গেল আমার, যে আসলেই সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, ওইভাবে ওনারা ওই সময় চলে গেলেন আমাদের বাসা থেকে, আমাদের বাসায় বেড়াতে আসছিলেন, যে চলে গেলেন। তো এরপরে নানির সাথে কথা বলতাম আমি মাঝে মাঝে, যে নানি কি ব্যাপার। নানি একদিন আমাকে জানালেন যে তিনি এক মানুষের সন্ধান পেয়েছেন, একজনের, মানে সেই মানুষটা জিন হাজির করেন, এবং তিনি জিনের মাধ্যমে অন্যদের এইসব জিনের সমস্যা ছাড়ান, এবং সেখানে একটা এক্সোরসিজম হবে, এবং সেই এক্সোরসিজমটা হবে আমার সেই মামাদের বাড়িতে। তো যেটা হয় যে সেই এক্সোরসিজম হবে, এবং যে জিন ছাড়ায় আর কি, যে ব্যক্তির কাছে তার জিন আসে আর কি, মানে যিনি জিনের মাধ্যমে জিন ছাড়ায় আর কি, সেই ব্যক্তি, আমি প্রথমে মনে করেছি জিনের মাধ্যমে জিন ছাড়া, এগুলো কি আজগুবি কথাবার্তা মানুষের কাছে, মানে আমার কাছে জিনিসগুলো আসলেই খুব ফানি মনে হয়েছে। তো আমার নানি যে কথাগুলো তখন আমাকে বলল, সেটা শুনে কিন্তু আমি বেশ স্টার্ন হয়ে গেলাম, হ্যাঁ, মানে আমি আসলেই অবাক হয়ে গেলাম, থক হয়ে গেলাম। কি কারণে? আমার নানি বলল সেই জিন হাজির করা মানুষ নাকি নানিকে বলেছে, সেটা ছিল একটা মহিলা, আসলে সেই মহিলা নাকি আমার নানিকে বলেছে যে আপনার ছেলেকে কোনো জিন ধরেছে, এবং সেই জিনটা হচ্ছে কোনো বদ জিন, এবং যেই জিনটা ধরেছে সে হচ্ছে অমুক দেবীর পূজারী, এবং সে তার গাত্রবর্ণ সম্পূর্ণ কালো, এবং সে আপনার ছেলেকে নিয়ে যেতে চায়। তাকে ধরেছিল কোন একটা সময়, সে কোনো একদিন সন্ধ্যার সময় খেলার শেষে সে ওখানকার শ্মশানের পাশ দিয়ে আসছিল, এবং সেই যে জিন যে নাকি আপনার ছেলেকে ধরেছে, সে শ্মশানের পাশে পূজা করছিল তখন, এবং সে তখন তাকে দেখে, তখন তাকে পছন্দ করে এবং তার সাথে চলে আসে, এবং এরপর থেকেই তাকে সে আসর করে রাখছে। তো যাই হোক, এই কথাগুলো আমি শুনে কিন্তু আমি বেশ অবাক হয়ে যাই, কারণ
মামা যে কাহিনীগুলো আমাকে বলেছে, মামা যে কথাগুলো আমাকে বলেছিল, সেই কথার সাথে কিন্তু এই কথার হুবহু মিল, কাইন্ড অফ হুবহু মিল, মানে এক্সেপ্ট ফর সেই যে শ্মশান থেকে ধরার বা আসর করার কাহিনীটা ছাড়া আমি কিন্তু বেশ অবাক হয়ে যাই। মানে হাউ ক্যান ইট বি পসিবল? কেন আমার মামা কখনোই আমার নানিকে এই কথা বলবে না, কখনোই না, এটা বলবে না সে। কিন্তু নানিকে ওই মহিলা কোত্থেকে বললো? ওই মহিলাকে তো আমার মামাও বলে নাই, মামার সাথে পরিচয়ও নাই সেই মহিলার ঠিক মতো। যাই হোক, ব্যাপারটা আমার কাছে বেশ মানে বেশ তখন মনে হলো যে আসলে সিরিয়াস। তো মামাদের বাড়িতে একটা এক্সরসিজম হবে এবং সেই এক্সরসিজমটা আমি নানির কাছে শুনলাম অমুক দিন হবে। এবং আমি যখন শুনলাম, আমি চুপচাপ আমাদের বাসা থেকে ওই দিন পলানোর চিন্তা করলাম। বাসায় বললাম যে আমি নানা বাড়ি যাব, আমি যে ওখানে থাকবো এরকম। তো বাসায় বললো কেন? আমি বললাম এমনি যাবো, বেড়াইতে যাবো। এরকম কথা বলে আমি আস্তে করে বাসা থেকে পলালাম। আমাকে যেতে দিতে চাচ্ছিল না, আমি আস্তে করে বাসা থেকে পালিয়ে ওখানে চলে গেলাম। তো যেই দিন এক্সারসাইজম হবে রাতের বেলা আয়োজন, তখন এক্সারসাইজমের যে টোটাল যেই কাহিনীটা, মানে যেই যেটা সেট আপটা বসবে, সেটা হচ্ছে গভীর রাত 12টার সময় বসবে এবং সারা বাড়ি অন্ধকার করা। হ্যাঁ, সে বাড়ি অন্ধকার করা এবং সেই বাড়ির মধ্যে এক্সারসাইজম বসবে। এবং বাসাটার সেট আপটা আপনাদের বলেছি যে অনেকগুলো রুম পাশাপাশি ছিল এবং উপরের ছাদটা ছিল টিনের। এবং সেখানে রাতের বেলা পুরো অন্ধকার, সেই রুমের মধ্যে রুম অন্ধকার করা হবে এবং সেই রুমের মধ্যে আমি দেখলাম যে বসলো কে, সেই যে যার কাছে আসবে তার জিন এবং যাকে দিয়ে কাজটা করানো হবে সেই মহিলা, মানে যে মিডিয়া বলে যাকে, যে মিডিয়াম, একজন মিডিয়ামের মাধ্যমে আনা হয়, সেই মিডিয়ামটা হচ্ছে সেই মহিলা, ভদ্র মহিলা এবং তার হাজবেন্ড, দুইজন আছেন সেখানে। এবং সেখানে আমার সেই নানা এবং আমার সেই মামা যার জিন ছাড়ানো হবে, তাকে আনা হয়েছে ওখানে। এবং আমি বুঝলাম না মামাকে কিভাবে কনভিন্স করে আনলো, বাট সামহাউ দে কনভিন্সড হিম টু কাম দেয়ার। তো সে আসলো এবং আমি নিজে সেখানে হাজির হলাম। ভেরি আনএক্সপেক্টেড পার্সন আসলে, মানে কেউই চায় নাই যে আমি ওখানে থাকি, তবু আমি জোর করে ওখানে আসলাম। তো আমাকে নানি বলল যে এরকম কিন্তু হয়, জিন কিন্তু এরকম মানুষকে ধরে ফেলে। হ্যাঁ, তো উনিও বেশ চিন্তিত ছিলেন এবং সেই যে মহিলা মিডিয়াম, তিনিও বললেন যে জিন কিন্তু এরকম ধরে, একজন ছেলে একজন ধরে। তো এই ছেলেটার আশা কি ঠিক হয়েছে কিনা। যাই হোক, নানা কথার পরে লাস্টের কথা হলো না, কোনো ব্যাপার নাই, আমি থাকবো সেখানে, এটাই কথা ছিল। এবং কেন আমাকে অন্য রুমেও পাঠাতে পারতেছে না তারা তখন, কারণ অন্য রুমে গেলেও আরো বেশি ভয় এটা। যাই হোক, রাত হলো, সময় হলো, সারা বাড়ি অন্ধকার করে দেওয়া হলো এবং বলল যে এখানে কি হবে বা যেরকম কোনো সাউন্ড হলে, কোনো কিছু হলে আপনারা কিন্তু ভয় পাবেন না। এরকম বলা হলো যে কেউ ভয় পাবেন না, যদি বড় কোনো লাউড সাউন্ড হয়, ছাদে কোনো সাউন্ড হয়, কোনো কিছু হয়, আপনাদের কেউ টাচ করে, আপনারা ভয় পাবেন না। আর সবাইকে বলা হলো শরীর বন্ধ করে নিতে এবং দোয়া পড়ে বন্ধ করতে। তা আমি নিজে তো পড়লাম, নানিও আমাকে পড়ে ফু দিল এবং বন্ধ করে দেওয়া হলো শরীর। সবাই নিজের নিজের শরীর বন্ধ করলো এবং সেই রুমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আগরবাতি, শুধু আগরবাতি জ্বলছে, সারা রুমে আগরবাতি জ্বলছে। এবং এলাকাটাও কিন্তু খুব নিশ্চুপ একটা এলাকা ছিল। হ্যাঁ, মানে খুব মানুষজন নাই আশেপাশে। তো এরকম সময় রাতের বেলা এক সময় দেখলাম যে তার যে জিন ডাকার প্রসেস সেটা শুরু হলো। মানে সেটা বেশ রহস্যময় একটা মানে ব্যাপার। আপনারা যদি সেখানে বসে থাকতেন অনেকেই হয়তো স্পুকড হয়ে যেতেন। হ্যাঁ, বেশ রহস্যময় ভাবে, বেশ মানে উনি সুর করে হাম করতে লাগলেন এবং মানে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। কিন্তু হ্যাঁ, একটা সময় হঠাৎ করে শব্দ পেলাম উপরের টিনের চাঁদের মধ্যে, মনে হচ্ছে এই যে নিচে একটা পিঁড়ি রাখা ছিল, পিঁড়িটাকে কেউ ছুঁড়ে মারছে টিনের মধ্যে। হ্যাঁ, মনে হলো মানে এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, সম্ভব না, কারণ কি এই পিঁড়িটা রাখা হচ্ছে সামনে, আর ওই ছাদের উপর একটা সিলিং আছে, হার্ডবোর্ডের সিলিং ভেদ করে ছাদের মধ্যে পিঁড়ি যা বাড়ি খাবে, এটা ইটস নট পসিবল। হ্যাঁ, এটা সম্ভব না। কিছু জিনিস আমি আসলে এই এক্সরসিজমের ঘটনায় আমি কিছু আনএক্সপ্লেইনড জিনিস আমি দেখেছি এবং আমি এখন পর্যন্ত আমার নিজের বুদ্ধিতে সেটার কোনো উত্তর পাই নাই। ঠিক আছে, সো মনে হলো পিঁড়িটা তিরিম করে বাড়ি খেলো উপরে, যে হতে পারে কোনো একটা কিছু ছিল সিলিং এর উপর, সেটা বাড়ি খেয়েছে। তারপর ছিল হলো ছাদের মধ্যে ধুমধাম জিনিসপত্র পড়া। তো অনেকেই এটা বলতে পারে যে বাইরে কেউ দাঁড়িয়ে থেকে সেট আপের মধ্যে সাহায্য করছে, ইট মেরে, এই মেরে, সেই মেরে, হতে পারে, এগুলো আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, যে হতে পারে, বা ছাদের উপর ধুমধাম করে কিছু পড়লো। এবং তারপরে যেটা হলো অল অফ এ সাডেন, হ্যাঁ, মানে আমার মুখের উপর আমি খেয়াল করলাম চুলের বাড়ি খেলাম, মানে লাইক
বড় চুলের যদি কারো বেনি থাকে, সেই বেনি যদি ঘুরিয়ে মুখের মধ্যে মারে, হ্যাঁ, জাস্ট লাইক দ্যাট। মানে আমি কিন্তু চুলের পুরো স্পর্শ মুখে পেলাম এবং আমি বুঝতে পারলাম যে চুলটা সারা ঘরে সার্কেল করছে। কারণ ওই যে ঘরের মধ্যে যে বিভিন্ন জানালার পর্দা টর্দা বাড়ি খেয়েছে, ফটফট করে ওই চুলটা ঘুরছে, যে একটা মানে ল্যাশও যেভাবে ঘুরায় সেভাবে যে চুলটা ঘুরছে আমি পুরো বুঝতে পারছি। এবং আমি বুঝতে পারছি এবং আমার মুখে বাড়ি লাগছে চুলের। দেখলাম যে ওখানে বসলো এবং সাথে সাথে সে সালাম দিল। ওই মহিলা মিডিয়াম হয়ে গেল, হ্যাঁ। এবং ওই মহিলা যখন কথা বলছে তখন ডিফারেন্ট একটা ভয়েস হয়ে গেল, মহিলার কথা বলছে। এবং তিনি সালাম দিয়ে বলল যে আমার নাম অমক, আমি আসছি এখানে, আমাকে কেন ডাকা হয়েছে। তো তখন তাকে বলা হলো যে মিডিয়াম হিসেবে বললো যে কে বলবে। তখন সে আমার নানি বলল যে আমার ছেলে, যাকে নাকি এরকম জিন আসর করছে, এই আমি শুনছি এরকম এরকম। তো সে বললো যে আপনার ছেলে, তার নাম অমুক। সেই ছেলে সম্বন্ধে অনেক ইনফরমেশন দিয়ে দিল সেই মহিলাটা, যার যে নাকি মিডিয়াম হয়ে যার উপর জিন আসছে। এবং আসলে সত্যি কথা বলতে কিছু ইনফরমেশন আছে যেগুলো কিন্তু কখনোই ওই মহিলার কোনো মতেই জানার কথা না। এমনকি আমার নানিও যদি তাকে দিয়ে থাকে সেই ইনফরমেশন গুলা, আমার নানিরও জানার কথা না। আপনার ছেলে অমুক জায়গায় আড্ডা মারে, অমুক অমুক কাজ করে, এই করে সেই করে, এবং তার অমুক অমুক জায়গায় যাওয়া আসা হয়, সেই কাজ করে তাকে। এবং তারপরে সে প্রি হিস্ট্রিটা বললো যে সে কিভাবে পজিটিভ ছিল। এবং তারপর বলল ঠিক আছে, আমরা এখন 3 বোন আসবো জিনদের মধ্যে, এসে ওর যে জিন তাকে তলব করবো এখানে, এবং আমরা চেষ্টা করব তাকে ছাড়ানোর। আপনারা চুপচাপ থাকেন, আপনারা নিজেদের শরীর বন্ধ করে দেন এবং কোনো করবেন না। তো এই পর্যায়ে সেই জিনটা চলে গেল। এবং যে চলে গেল এইটা কিন্তু একটা মানে চলে যাওয়ার পর হঠাৎ নিস্তব্ধতা, পুরা কোনো সাউন্ড নাই, হ্যাঁ। অনেকক্ষণ চুপচাপ, অনেকক্ষণ বেশ মানে মনে হচ্ছে যে সেই আগরবাতির আলো জ্বলছে, মানে হালকা পিটপিট করে জ্বলছে, কেমন জানি একটা হচ্ছে ঘরের মধ্যে হালকা আলো। এর মধ্যে হঠাৎ করে আবার সেই ধুমধাম করে ছাদের মধ্যে শব্দ, এই শব্দ হওয়া শুরু করলো। আবার মনে হলো, এইবার মনে হলো একাধিক চুলের বাড়ি খেলাম, হ্যাঁ। মানে মনে হলো যে একাধিক চুলের বেনি মানে বাড়ি খেলাম আমি। এরপরে তারপর দেখলাম একসাথে মানে মহিলাটা যে কথা বলতেছে, ইট ইজ সো ডিফারেন্ট ম্যান। একটা মানুষ, আমি মনে করি না ভয়েস ওভার ট্যাকটিস এরকম কিভাবে হয় আমি জানি না, অনেকেই হয়তো পারবে কিনা, আই ডোন্ট নো, বড় বড় ভয়েস আর্টিস্টরাও পারবে কিনা, যে একসাথে মনে হলো একই মহিলার মুখ দিয়ে 2-3টা মহিলার একসাথে কথা বলছে, জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, এটা কিন্তু ডিফারেন্ট একটা সাউন্ড। আই ডোন্ট নো এটা হয়তো কোনো সফটওয়্যার দিয়ে করা সম্ভব, আমি জানি না। সেই ব্যাক ইন সে 90s কোনো সফটওয়্যার, আই ডোন্ট বিলিভ যে ওরকম সফটওয়্যার বলতে কিছু ছিল না বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, কথা বলছে এবং তা বলছে যে আপনার ছেলেকে, আমার নানি নাম ধরে বলছে যে আপনার ছেলেকে এখানে আনা হয়েছে, তার সাথে এরকম আসর আছে এবং তাকে আমরা এখন ধরে নিয়ে আসবো, আপনারা তৈরি থাকেন এবং তার সাথে এখন কথা বলবো। সে কিন্তু এসে অমুকের ইসে দিয়ে কথা বলবে, মুখ দিয়ে কথা বলবে, আপনারা শুনেন। সো ইন দ্যাট পয়েন্ট দেখলাম যে আপনার সেই চলে গেল, তারা চুপ থাকলো কিছুক্ষণ পরে সেই ভদ্র মহিলা, মিডিয়াম যে মহিলা, সে এমন একটা ভয়েসে কথা বলা শুরু করলো, মানে সিরিয়াসলি, মানে এটা হচ্ছে লাইক ইঁদুর যদি কথা বলতে পারে কোনো গলা দিয়ে, যে এই কণ্ঠ হবে সেটা। তখন আমি কিন্তু তখনও বসে ভাবছি, আমার মাথায় তখনও যথেষ্ট সেন্স আছে, কারণ আমি ক্লাস 8-9-এ পড়লেও আমার মাথায় তখন এতটুক সেন্স আছে। আমি কিন্তু তখন আমরা ছোটকাল থেকে আমরা পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে এবং অনেক কিছু পড়েছি, দেখছি, এবং অনেক মুভিজ দেখতাম, বুঝতাম যে অনেক কিছু, মানে একদম যে আমাদেরকে বোকা বানাবে এরকম চিন্তা ভাবনা কিন্তু আসলে ছিল না তখনও, এরকম হওয়ার কথা না। বাট আমি ফিগার আউট করার চেষ্টা করতেছিলাম তখন যে হাউ ইজ ইট পসিবল, এইভাবে কথা বলা সম্ভব কিভাবে। হয়তো মহিলা একজন বড় ভয়েস আর্টিস্ট, আমি তখন তাকে বিশ্বাস করছি না। আমি ভাবতেছি সে একজন খান, বড় রকমের খান, সে মানে একটা চালাকি করতেছে সামহাউ, মানে সে একটা ট্যাকটিক্স দেখানোর চেষ্টা করতেছে বা সামথিং। যাই হোক, সেই জিনকে আনা হলো, সেই জিন কথা বলছে একদম ইঁদুরের মতো গলায়, এবং সে বলতেছে তার একটা নাম বললো, সে বললো আমি আসছি। আমি তখন তাকে আবার একই সাথে গলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ও মহিলার। ফার্স্ট ভয়েসে সে জিনের মতো কথা বলছে, ও সে ইঁদুরের মতো সেকেন্ড ভয়েসে সে কথা বলছে, ওরকম মনে হচ্ছে একই সাথে কয়েকজন মহিলা যদি একটা গলা দিয়ে কথা বলে, জাস্ট লাইক দ্যাট। এবং সে বলছে যে তুমি কেন আসছো, তা কোত্থেকে ধরছে, এবং সে বলতেছে আমি তাকে শ্মশান ঘাটে দেখছিলাম সন্ধ্যার সময় আসার সময়। সে বলছে সে তো অনেক ছোট ছিল, তুমি কেন তাকে ধরলা, মানে আমার তাকে ভালো লাগছে। তো বলছে তুমি তাকে ভালো লাগছে তো তুমি কেন এখানে আসো, তুমি তাকে ছেড়ে চলে যাও। বলছে আমি যাব না। এবং সেই
মহিলা একই সাথে বলতেছে যে আমাকে অনেক চেষ্টা করা হয়েছে তাড়ানোর, আমাকে গোসল করে মানে আমাকে পড়া পানি দিয়ে গোসল দিয়ে তাড়ানোর চেষ্টা করা হয়েছে, আমি যাব না, সে যাবে না। তো তাহলে তোমার উদ্দেশ্য কি? বলছে আমি তাকে বিয়ে করতে চাই। তাকে বললো যে তুমি মানুষ আর তুমি একটা জিন পিশাচ, তোমার সাথে তো বিয়ে হবে না, তার সম্ভব না। সে বলতেছে হবে। যাই হোক, তখন তাকে বিভিন্ন রকমের টর্চার করলো তারা, এবং সেই টর্চার আসলে আমরা তো দেখতে পাচ্ছি না, সাউন্ড হচ্ছে। তখন বলতেছে যে লাস্টে যে ওকে একটা বোতলে ভরা হবে। হ্যাঁ, মানে দিস ইজ সো, বা মানে এইখানে এসে আমার কাছে জিনিসটা একটু ডিফারেন্ট লাগে। আপনারা হয়তো অনেকেই কাহিনীটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কাছে বোর্ড লাগতে পারে, বাট স্টিল এটা কিন্তু একদম লাইভ এক্সপিরিয়েন্স, আমার চোখে দেখা, আমি বসে নিজে এক্সপিরিয়েন্স করছি। তো তাকে বোতলে ভরার কথা বলা হয় এবং তারা শুরু করে বোতলে ভরার প্রসেস, এবং সেই প্রসেসটা ছিল একটা, ইট ইজ ইন্টারেস্টিং। আমি আসলে এই জিনিসটা কিভাবে ঘটলো, যদি মহিলা একটা কন হয়ে থাকে, বা মানে যেটাকে বলে যে সে মানে মানুষকে প্রতারণা করে বা কোনোভাবে ট্রিক্স করে, বাট এইটা কিভাবে সম্ভব হলো? ওই রুমে একটা বোতল এনে রাখা ছিল, বোতলটা ছিল গোলাপ জলের বোতল, হ্যাঁ, এবং রুমের মধ্যে কার্পেট পাতা ছিল। তো বোতলটা নাচা শুরু করলো, মানে মাটি থেকে লাফিয়ে লাফিয়ে উঠছে, প্রায় 3 ফিট 4 ফিট আবার পড়ছে। লাইক একটা বোতল যদি লাফায়, জাস্ট লাইক দ্যাট। এবং বোতলটা কিন্তু আগে দেখাইছে এমন না যে বোতলটার সাথে একটা দড়ি বেঁধে বা সুতা বেঁধে রাখা হয়েছে কোথাও, সে সুতা ধরে কেউ টানতেছে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা কিন্তু আগে এমনি রাখা ছিল, এবং দেখছে এটা অনেকে, আমার নানা টানা সবাই দেখছে বোতলটা এমনি রাখা ছিল। সেই বোতল লাফানো শুরু করলো রুমের ভেতরে, মানে এক একটা লাফ দিয়ে 3-4 ফিট উঠতেছে, ঠাস করে পড়তেছে কার্পেটের মধ্যে। এবং এক সময় যেটা হলো, যেটা আরো স্ট্রেঞ্জ, যেটা ঘটা একদম সম্ভব না, মানে এটা আমার কোনো লজিকে মিলল না, বোতলটা একদম রুমের কর্নারে যে প্রচন্ড শব্দে চলে গেল একদিকে, সাঁ করে মাটির উপর দিয়ে ঘষে। দরজাগুলো খোলা ছিল 3টা রুমের, এবং 3টা রুমের মাটি ঘষে চলে গেল, এবং দূরে যে শব্দ পেলাম আমরা, বোতল করে ভেঙে গেছে, পুরা একটা বোতল ভাঙার শব্দ। তো ওই জিন বলল যে তাকে বোতলে ভরতে পারিনি, সে চলে গেছে, এবং বললো আমরা এখন চলে যাই, আজকে আর পারবো না, কালকে আবার হবে। চলে গেল। লাইট জ্বালানো হলো, যে মহিলা মিডিয়াম ছিল তিনি বেহুশে পড়ে আছেন, তার কোনো সেন্স নাই। যাওয়া হলো, বোতল কোন দিক দিয়ে গেছে, এবং যাওয়ার সময় দেখা গেল খুব দুর্গন্ধ, হ্যাঁ খুব দুর্গন্ধ, প্রত্যেকটা রুমের মধ্যে পানি পড়ে আছে, পানি মানে একটা পানির একটা ছোট একটা ধারায় পড়ে আছে, এবং সেই ধারাটা চলে গেছে একদম বাথরুম পর্যন্ত, হ্যাঁ মানে গোসলখানা পর্যন্ত। এবং গোসলখানা হয়ে বাথরুম কিন্তু একটু উঁচা, আপনাদের আগে বলে রাখছিলাম এটা বোঝার জন্য, যে এখন যে মানে কারণ এই কাহিনীর সাথে সম্পৃক্ত অংশটা, বাথরুমটা কিন্তু একটু উঁচা ছিল, গোসলখানা থেকে 2টো সিঁড়ি বেয়ে বাথরুমে যেতে হতো। আচ্ছা, বোতলটাকে পাওয়া গেল বাথরুমের যে লো কমোড ছিল, সেই লো কমোডের চারিপাশে ভাঙা অবস্থায়, লো কমোডের চারিপাশে ভাঙা, কাঁচ গুঁড়া হয়ে আছে চারিদিকে। এটা কিন্তু ভেরি স্ট্রেঞ্জ। আমার তখন আর ওই মহিলাকে কন ভাবার কোনো কারণ ছিল না, বাট হাউ ইজ ইট পসিবল, কোনোভাবে এটা সম্ভব না। যাই হোক, খুব ডিফারেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে ওই দিন থাকলাম। মামার সাথে তো থাকতে দেওয়া হলো না, মামাকে দোয়া পড়ে ওই দিন মানে সিরিয়াস ভাবে নানার সাথে থাকলাম, আমি নানির ওখানে থাকলাম। এবং পরদিন আবার আমি থেকে গেলাম ওই বাসায়, এবং পরদিন আবার যথারীতি রাতের বেলা এরকম আসন দেওয়া হলো। এবং তখন ওই মহিলার কাছে যে জিনরা আসতো তারা বললো যে আমরা তাকে বোতলে ভরতে ব্যর্থ হয়েছি, কারণ সে একটা নোংরা জিন, এবং এবং অনেক শক্তি, আমরা মহিলা, আমরা পারছি না তার সাথে। এবং সে কালকে আপনারা যখন চলে গেছে, তখন সে এখান থেকে যাওয়ার সময় যে আপনারা বলছে যে তাকে আমরা কি দেখছেন, আপনারা বলছে আমরা এরকম দেখছি পানির মতো, বলে সেটা সে হচ্ছে পেশাব করে দিয়ে গেছে। এবং সে যেহেতু নোংরা, সে এখান থেকে গেছে বাথরুমের মধ্যে দিয়ে, সো সে হচ্ছে নোংরা, তাকে আমরা পারবো না, আমরা আমাদের ভাই আছে, ভাইকে ডেকে আনবো, ভাইকে দিয়ে আমরা ছাড়াবো। যাই হোক, চলে গেল তারা। একটু পরে ওই মহিলার কাছে আসলো তাদের ভাই, এবং যিনি ভাই আসলেন তিনি কিন্তু মহিলার গলা সিরিয়াস রকম মোটা হয়ে গেল। তখন আপনারা হরর মুভিতে যেরকম শুনেন যে একটা মহিলা কথা বলতেছে একটা পুরুষের কণ্ঠে টাইপের, সেরকম একটা গলা। সালাম দিলেন তিনি এসে বললো যে আমি আসলে এরকম আসি না মহিলাদের কাছে, কিন্তু আমাকে ডাকা হয়েছে এর জন্য আসছি, তো এরকম কাহিনী। এবং তাকে ছাড়ানোর জন্য আবার বলা হলো এরকম, এবং নতুন আরেকটা বোতল আনা হয়েছে ওই দিন। এবং বোতলগুলো কিন্তু আমার নানাই কালেক্ট করে আনছে, এটা কিন্তু ওনার আনা বোতল না, এদের আনা বোতল না, যে এরা কোন রকমের ট্রিক্স করছে এটা দিয়ে। তো তিনি বললো যে আমি ঠিক আছে, আমি ওকে আজকে আনবো, এনে কথা বলে তাকে আমি বলবো। তো যাই হোক, তাকে আনা হলো, এবং আবার সে বোতল লাফানো শুরু করলো, এবং এইবার বোতলটা 3-4টা লাফ দিয়ে থেমে গেল, একদম স্ট্রেট বসে গেল জায়গার মধ্যে, মনে হলো যে কেউ রেখে দিছে হাত দিয়ে বোতলটা। এবং বোতলটার কিন্তু ক্যাপ খোলা ছিল, ঠিক আছে,
বোতলটার ক্যাপ খোলা ছিল, এবং ওই সিনগুলো কেন দেখা যাচ্ছে আপনাকে আমি বলি। বোতলটা যে লাফাচ্ছিল এগুলো আমরা দেখছি কিভাবে, অন্ধকার তো রুম, কিন্তু রুমের মধ্যে যে আগরবাতিগুলো জ্বলতেছে সেগুলার সবগুলা মিলে অনেক অন্ধকারের মধ্যে ওই যে 8-10টা আগরবাতির যে ডট, মানে আগুনের যে হালকা একটা মাথা, সেটা অনেক আলো তৈরি করতেছে। ঠিক আছে, মানে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে চোখের সামনে, সব তো দেখা যাচ্ছে। তো বোতলটা বসে গেছে, সবই দেখা গেছে, এবং বোতলটার বসে গেল চুপচাপ। ঠিক আছে, তো তারপরে ওই মহিলার কাছে যে জিন আসে, সে বলল যে তাকে বোতলে ভরা হয়েছে, এবং আমরা বোতলটা আপনারা ফেলে দিবেন কোথাও নিয়ে, গর্ত করে মাটিতে কেটে ফেলবেন বা ফেলে দিবেন। তো বলছে যে বোতলের মধ্যে কি আছে, মানে বোতলটা কিভাবে কি বলে, আপনারা দেখতে পারেন যে সে নিজের রূপে কখনো দেখা দিবে না বোতলের ভেতরে, তো অন্য কিছু হিসাবে হয়তো দেখা দিতে পারে। তো যেটা হয়, ওর বলে যে তাহলে আমি এখন চলে যাচ্ছি, আপনারা বোতল দেখেন এবং আমি ফিরে আসবো একটু পরে। তো যাই হোক, বোতলটা তারা লাইট অফ করে, লাইট জ্বালানো হয়, মহিলার সাথে যে জিন ছিল সে চলে যায়। লাইট জ্বালানোর পরে আমরা সবাই দেখি বোতলের মধ্যে একটা টিকটিকি, এবং বোতলটার মুখটা কিন্তু ক্যাপ লক করা, মানে আটকায় দেওয়া, কেউ ক্যাপ আটকায় দিচ্ছে, কিন্তু খোলা ছিল ক্যাপটা। তো একটা টিকটিকি সেখানে, এবং বেশ স্ট্রেঞ্জ একটা ব্যাপার। যাই হোক, পরবর্তীতে ওই সেই জিনকে বলা হয়, যখন জিন আবার আসে, যে এই বোতলটা আপনি ফেলে দেন, কারণ আমরা কোথাও ফেলার মতো জায়গা পাচ্ছি না, বা আমরা চাচ্ছি না রিস্ক নিতে। তো যাই হোক, সেই জিন দায়িত্ব নেয় বোতল ফেলে দেওয়ার, এবং সেই বোতলটা সে নিয়ে যায়। বোতলটা কিন্তু আর দেখা যায়নি ওখানে। যাই হোক, এইভাবে করে এই কাহিনীর পরিসমাপ্তি হয় ওইখানে। তারপরে দেখা যাচ্ছে ওই যাওয়ার আগে আমার সেই মামাকে ঝেড়ে দেয় সেই জিন ভর করা সেই মহিলা। যাই হোক, এরপরে যেটা হয়, খুব আশ্চর্যজনক ভাবে একটা জিনিস, আমি জিনিসটা বলবো না যে এটা কোনো আসলে, মানে আমি এখনো শিওর না এটা কি ছিল, এটা কি আসলেই কোনো এক্সোসিজম ছিল, বা আসলে কি বোতলে কিছু বলা হয়েছিল, আসলে কি টিকটিকিটা কোনো জিন ছিল। বাট সামহাউ আমার সেই মামা কিন্তু ভালো হয়ে যায়। সে কিন্তু আর কখনোই সে বলেনি, আমাকেও বলেনি যে সে আর কাউকে দেখেছে। তাকে আমি জিজ্ঞেস করছি, এবং আশ্চর্য ব্যাপার, তার কিছুদিন পর সে এই ব্যাপারগুলো সব ভুলে যায়। সে একদমই অস্বীকার করে যে তার কাছে কিছু ছিল। সে বলে, কি বলিস, আমার মনেই নাই, মানে সে কিন্তু আর রিকলই করতে পারে না ওই ব্যাপারগুলা। এটা কিন্তু খুবই একটা স্ট্রেঞ্জ ব্যাপার। সে কিছু আমি সিরিয়াস যে সে আমার সাথে কিন্তু অভিনয় করে নাই, মানে হি ইজ টু মানে টক সিরিয়াসলি, এবং সে কখনো অভিনয় করে বলে নাই যে আমি ভুলে গেছি বা সামথিং লাইক দ্যাট। সে সিরিয়াসলি বলে তার কিছুই মনে নেই এই ব্যাপারগুলো। সো সে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তারপরে সে আবার পড়াশোনা শুরু করে, রিজিউম করে, সবকিছু করে, এবং তার পড়াশোনা, সে তার গ্র্যাজুয়েশন শেষ করে, সব করে, এবং খুবই আশ্চর্য একটা ব্যাপার। এখন যারা সাইকোলজির সাথে আছেন তারা অনেকে বলতে পারেন এইটা কোনো এক রকমের সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে তাকে বিশ্বাস দেওয়া হয়েছে যে তার সাথে কিছু ছিল, সেটা চলে গেছে, হ্যাঁ, সামহাউ অ্যান্ড হি রিকভার্ড, মানে সে তখন মনে করছে সে ভালো হয়ে গেছে। আসলে তার সাথে কিছুই ছিল না, এটা তার একটা স্প্লিট পার্সোনালিটি ছিল। এটা অনেকে সাইকোলজির সাথে যারা আছেন বা প্যারাসাইকোলজি নিয়ে যারা গবেষণা করেন তারা এই ধরনের কিছু বলতে চাইবেন বা বলবেন। বাট এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে। সেই বোতল নাচের ব্যাপারটা, বোতল ভাঙার ব্যাপারটা, হ্যাঁ, দেন আমার বাসায় দরজা নকের ব্যাপারটা, আমার দেখা ছায়ামূর্তির ব্যাপারটা, এই জিনিসগুলো আমার কাছে আসলে কোয়েশ্চেনেবল। সুতরাং আমি সেসব প্যারাসাইকোলজির কথাগুলো মানবো না। আমি স্ট্রংলি বিশ্বাস করবো যে তার কাছে আসলেই একটা জিন ছিল যে আসতো, এবং যাকে আসলেই কোনোভাবে হয় বোতলে ভরা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে বা কিছু একটা করা হয়েছে, যেটাতে সে সেটার থেকে দূরে সরে গেছে, এবং এই কারণেই তার ওই সময়কার সেসব স্মৃতি মনে নাই। আমার সেই মামার সেই স্মৃতিগুলো মনে নেই, কারণ তাকে জিজ্ঞেস করলে সে বলে কিছুই তার মনে নেই এগুলো। অ্যান্ড সে ওই জিনিসটা হার্ডলি হি ক্যান রিকল এনিথিং, এনি অফ ইট, কোনো কিছুই না। তো যাই হোক, এই ছিল সেই মামার কাহিনী। পুরোটাই আজকে আমি বললাম আপনাদেরকে, হ্যাঁ, পুরোটাই আপনাদেরকে আজকে আমি বললাম, যেটা আমি হয়তো বলতে পারিনি। বেশ বড় হয়ে গেছে কাহিনী, প্রায় 45 মিনিটের বেশি। সো আমি জানি না আপনারা কারা বোর্ড হয়েছেন আর কারা ইন্টারেস্ট নিয়ে শুনেছেন, আমার আসলে জানা নেই। আমি মনে করলাম যে এই এক্সেপশনাল কাহিনীটা আপনারা হয়তো শুনে অনেকের ভালো লাগবে, কারণ এটা একটা একদমই আমার চোখে দেখা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি নিজে এটা দেখেছি, আমি নিজে এটার সাক্ষী। তো সুতরাং আমি ভাবলাম যে আপনাদের সাথে, আমি যেহেতু অদ্ভুত উড়েতে এইরকম কাহিনী, আমি চাই যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, এবং আমি আমার জীবনে যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই, আমি আমার নিজের সাথে ঘটা কাহিনী বা বেলগ্লেডে আমেরিকাতে, সেটাও আমি শেয়ার করবো একসময়।
এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটিও আমাকে দিয়েছেন তাহিয়ান আল আশফানুর রহমান। তাহিয়ান আল আশফানুর রহমান গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজে 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তো এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছেন তারই ক্লাসমেটের কাছ থেকে। তো ক্লাসমেটের নামটা আমরা সঙ্গত কারণে বলছি না। আর ক্লাসমেটের যিনি বাবা, উনি কিন্তু বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। এই কারণে ওনার ছদ্মনাম ছাড়া যদি অরিজিনাল নামটা আমরা বলি, তাহলে অনেকেই ওনাকে চিনে ফেলতে পারেন। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যেও এই বিষয়টা জানাজানি হলে কিছুটা সমস্যা হতে পারে। এই জন্য ওনার নামের আংশিক আমরা নিলাম। ওনার নামের লাস্টের শেষে উদ্দিন আছে, আমরা তার নাম দিলাম জসিম উদ্দিন। তো উনি ছোটবেলা থেকেই খুবই ভদ্র, নম্র, নামাজি এবং মেধাবী স্টুডেন্ট ছিলেন। ওনাদের বাড়ি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলাতে। ছোটবেলা থেকেই উনি এমন একজন মানুষ ছিলেন, সাধারণত দেখা যায় যে ছোট বয়সে অনেকেই অনেক দুষ্টামি করে, বাড়িতে নালিশ আসে। ওনার নামে কিন্তু কখনোই কোনো নালিশ আসতো না, শুধু প্রশংসাই মানুষ করত। উনি যখন ক্লাস 8-এ উঠে গেলেন, তখন একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি ছিল। প্রতিদিন আসা যাওয়া করা, আর ক্লাস 8-এ উঠে যাবার পর পড়াশোনার চাপও বেড়ে গেল। পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে স্কুলের হোস্টেলে তাকে উঠিয়ে দেয়া হবে। পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। সিদ্ধান্ত এটাই হলো যে ওই স্কুলের কাছেই তার এক চাচির বাড়ি, সেখানে তাকে রেখে লেখাপড়া করানো হবে। সেই চাচির বাড়িতে তাকে রাখা হলো। উনি লেখাপড়া করছেন। ওই চাচির একটা ছেলে ছিল, সে কিন্তু উনার বয়সী ছিল, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বয়সী ছিল। এই ছেলে ছিল আবার টোটালি তার বিপরীত, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বিপরীত। জসিমউদ্দিন আঙ্কেল লেখাপড়া করতেন, নামাজি ছিলেন, অধমপায়ী ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই ছেলেটা লেখাপড়া করতো না, ধূমপান করত, আর মেয়েদেরকে উত্ত্যক্ত করা তার একটা নেশা হয়ে গিয়েছিল। সে এই জসিমউদ্দিন আঙ্কেলকেও সাথে নিয়ে এই কাজগুলো করতে চাইতেন। এদিকে উনি তো এগুলো পছন্দ করতেন না, উনি যেতেন না, উনি এড়িয়ে এড়িয়ে চলতেন। এদিকে তার চাচির ছেলে, অর্থাৎ চাচাতো ভাই যে তাকে এইভাবে বিরক্ত করছে, উনি চাচাতো ভাইয়ের নামে নালিশও করতে পারতেন না। ওই বাড়িতে আছেন, লেখাপড়া করছেন, নালিশ করলে একটা সময় ওনারাও বিরক্ত হবেন, আর এই চাচাতো ভাইও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেহেতু সে লোকটা বেশ একটা সুবিধার না। এই জন্য উনি এড়িয়ে এড়িয়ে চলতেন, নালিশও করতেন না, বাট এড়িয়ে চলতেন। এইভাবেই চলতে থাকে সময়। একটা পর্যায়ে সেই চাচাতো ভাই আর এই জসিমউদ্দিন আঙ্কেল দুজনই এসএসসি পরীক্ষা দিতে বসেন। রেজাল্ট হয়। ওই সময় তো এরকম জিপিএ সিস্টেম ছিল না, ডিভিশন সিস্টেম ছিল। তখন এই জসিমউদ্দিন আঙ্কেল ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেন। আর ওই ছেলে, অর্থাৎ চাচির ছেলে, সে পাস তো দূরের কথা, অনেকগুলো সাবজেক্টে ফেল করেছে। জসিমউদ্দিন আঙ্কেল পরবর্তীতে একটা ভালো কলেজে ভর্তি হন। যখন ভর্তি হয়েছেন, এরপর থেকেই তার সাথে একটা সমস্যা শুরু হয়ে যায়। এমনিতে উনি সবকিছু ঠিকঠাক মতো কাজ করতে পারেন, লেখাপড়া করছেন, সবকিছু ঠিকঠাক। যখনই কোনো পরীক্ষা আসে, অর্থাৎ কলেজে তো ওনার অর্ধবার্ষিক পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে না, তো এই ধরনের পরীক্ষাগুলোর সময় যখনই আসতো, অর্থাৎ সকালবেলা যদি পরীক্ষা থাকে, রাতের বেলা ওনার ডান হাত ফুলে যেত। যন্ত্রণায় উনি ছটফট করতেন, কান্নাকাটি করতেন, এত যন্ত্রণা। উনি কোনোভাবেই পরীক্ষার খাতায় লিখতে পারতেন না। যখনই পরীক্ষার সময় শেষ, আস্তে আস্তে ওনার যন্ত্রণাও ভালো হয়ে যেত, হাত যে ফুলে যেত এটাও কমে যেত। যেহেতু তখনও এইচএসসি পরীক্ষা, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে নাই, মানে ফাইনাল যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেটা, সেটা আসে নাই। এর আগে যেই পরীক্ষাগুলো আছে সেগুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। উনি ওনার পরিবারকে বিষয়টা জানান। জানানোর পর এই জসিমউদ্দিন আঙ্কেলের বাবা, উনি চিন্তা করলেন মনে হয় সে একটা ভান ধরেছে, লেখাপড়ায় এখন আর আগের মতো মনোযোগী সে না, এই জন্য এরকম বলছে। শুরুর দিকে ওনারা এটা চিন্তা ভাবনা করলেও পরবর্তীতে দেখা গেল যখন টেস্ট পরীক্ষার সময় চলে এসেছে, তখন সত্যি পরীক্ষার আগের রাতে তার হাত ফুলে গেছে। আর
পরীক্ষার যেই দিন অর্থাৎ পরের দিন পরীক্ষা শেষে তার হাত ফোলাটা আবার কমে গেছে। এরপর ওনার টনক নড়ে যে আসলেই তো তাই, ছেলেরা তো ঠিকই বলেছে, এখানে অন্য কোনো সমস্যা শুরু হয়েছে। আর আরো একটা সমস্যা কিন্তু চলমান ছিল, সেটা হচ্ছে উনি ঘুমের ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন। উনি শারীরিক মানসিক দুইভাবেই আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যত কাছে আসতে থাকে উনি তত অসুস্থ হতে থাকেন। এদিকে ওই জসিমউদ্দিন আঙ্কেলের দাদা দাদি ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে ছেলেটার সাথে খারাপ কিছু হচ্ছে। তখন ওনারা জসিমউদ্দিন আঙ্কেলের বাবাকে বললেন, ছেলেটাকে আগে ডাক্তার দেখাও, দেখো ডাক্তার কি বলে। ডাক্তার যদি কোনো সমস্যা ধরতে না পারে তাহলে অন্য কিছু বুঝতে হবে। তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরও যখন কোনো কিছুই ধরতে পারলেন না, তখন তার দাদা দাদি নিশ্চিত হলেন এই ছেলেটার অন্য কোনো ধরনের সমস্যা হয়েছে। স্থানীয় কিছু হুজুরকে ডাকা হলো, তারা তাদের মতো করে ঝাড়ফুঁক করে গেলেন, কিন্তু এই সমস্যার কোনো উন্নতি হলো না, একই রকম থাকলো। আগে তো শুধু পরীক্ষার আগের রাতে হাত ফুলে যেত, এখন দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশগুলোতে ব্যথা তীব্র আকার ধারণ করেছে, হাতও ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল। তো সেখানে একজন ভালো হুজুরের সন্ধান পান। ওই হুজুর খুবই বৃদ্ধ মানুষ ছিলেন, কোথাও আসলে যেতে পারতেন না, ওইভাবে কোথাও গিয়ে রুগী দেখার মতো শারীরিক সক্ষমতা উনি অনেকটাই হারিয়েছিলেন। তাই ওনাকেই নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলকে নিয়ে যেতে হবে সেই হুজুরের কাছে। নিয়ে যাওয়া হলো। এরপর হুজুর তার ঘরের মধ্যে বসালেন জসিমউদ্দিন আঙ্কেলকে, চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন। উনি চিন্তা করেছিলেন যে জসিমউদ্দিন আঙ্কেলের নিশ্চয়ই কোনো জিন ঘটিত সমস্যা হয়েছে, আর সেই আলামত উনি টের পেয়েছিলেন। উনি চিন্তা করেছেন এই জিনকে ওনার শরীরে হাজির করাবেন, এরপর কথাবার্তা হবে। উনি যখনই জিন হাজির করার তদবির শুরু করেছেন, মোটামুটি কয়েক মিনিটের মধ্যে ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেছে। মনে হচ্ছে ঘরের মধ্যে ঝড় উঠেছে, বাইরে কিন্তু একদম সবকিছু স্বাভাবিক, কিন্তু ঘরের মধ্যে ঝড় এরকম ভাবে শুরু হয়েছে, আসবাবপত্রগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, চেয়ার টেবিলগুলো উল্টে পড়ে যাচ্ছে। একটা পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। আর তখন হুজুর মনে করেছেন জিন মনে হয় এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয়ে গেছে। তখনই ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সাধারণত কি হয় যে রোগীর শরীরে জিন হাজির হয় বা তুলা রাশির কারো বডির উপরে জিন হাজির করানো হয়। হঠাৎ করে হলো কি, চতুর্দিক থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়ে গেল। জিন এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয় নাই, তারা এই রুমের মধ্যে হাজির হয়ে গেছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। রুমের বিভিন্ন সাইড থেকে কথাবার্তার আওয়াজ আসছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে তারা, একটা না কয়েকটা। তারা এরকম গালিগালাজ করছে আর বলছে যে কেন তাদেরকে হাজির করানো হয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন যে কেন তোমরা এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ, কি করেছে? ও তো খুবই একটা ভদ্র ছেলে, ওর লেখাপড়া কেন তোমরা ক্ষতি করছো, ওর জীবনটাকে কেন তোমরা ধ্বংস করে দিচ্ছ? তখন নাকি এরা একসাথেই বলে ওঠে যে হুজুর তুই হয়তো জানিস না, আমরা নিজেরা এখানে আসি নাই, ওর উপর আমাদেরকে চালান করা হয়েছে, আর আমরা 4 জন। এই বলে এগুলো অট্টহাসিতে ফেটে পড়ে। দিনের বেলাতে এই ঘটনা ঘটছে, রুমের মধ্যে কিন্তু আলো রয়েছে, কিন্তু এই ধরনের সমস্যা চলছে। এরপর এক একজন এক এক সাইড থেকে কথা বলে রুমের, আর এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। হুজুর তো এই বিষয়টার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। উনি চিন্তা করেছেন যে মানুষের শরীরের ভিতরে হাজির হবে, কিন্তু এইভাবে ওরা সশরীরে হাজির হয়ে গেছে, কণ্ঠ শোনা যাচ্ছে, বিষয়টা তো ভালো না। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এখানে এরা ঘটাতে পারে, এই ছেলেটাকেও মেরে ফেলতে পারে, হুজুরকেও আক্রমণ করতে পারে, এমন সক্ষমতা ওদের আছে। তখন হুজুর আর বেশি কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা কি পেলে তোরা চলে যাবি বল, আমি ব্যবস্থা করছি এর পরিবারের সাথে কথা বলে। তখন ওই কণ্ঠস্বরগুলো আবারও অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে ওঠে, আমরা কোনো কিছুর বিনিময়ে চলে যাওয়ার জিন না রে, আমাদেরকে চালান করা হয়েছে, আমরা এর জীবনটা শেষ করে দিয়েই তারপর যাব, এছাড়া আমি যেতে পারবো না, আমরা কেউই যাব না।
তখন হুজুর বলেন, ঠিক আছে রে, বুঝতে পারছি, তোদের সমস্যাও বুঝতে পারছি, এখন সমাধানটা আমাকেই করতে হবে। এই বলেই হুজুর মুচকি হাসেন। তখন আবার ওই জিনগুলো বলে ওঠে, কিরে হুজুর, তুই হাসছিস কেন, তোর ভয় লাগছে না? তখন হুজুর বলেন, ভয়? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, অপেক্ষা কর। এই বলেই হুজুর কাফনের কাপড়ের মতো একটা কাপড় বের করেছেন। ওখানে কিন্তু আরো লোকজন আছে, এই যে জসিমউদ্দিন আঙ্কেলের মা বাবা, ওনারাও কিন্তু ওখানে আছেন। ওনারা ভয় পাচ্ছেন এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে। হুজুর কি করলেন, একটা কাচের বোতলের ছিপিটা খুললেন। খোলার পর ওনার পাশে কাফনের কাপড় জাতীয় কিছু একটা রাখা ছিল। উনি এই কাফনের কাপড়টা শুধু শূন্যে ছুঁড়ে দিলেন। যখনই ছুঁড়ে দিলেন তখন দেখা গেল যে হঠাৎ করে কোত্থেকে কিছু ধোঁয়া, কালো রঙের ধোঁয়া, এগুলো উড়ে উড়ে এসে ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর এই যে জসিমউদ্দিন আঙ্কেল, ওনার শরীর থেকে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। অনেক সময় শীতকালে আমরা গোসল করলে শরীর থেকে ধোঁয়া বের হয় না, মনে হচ্ছে ওনার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, তবে এগুলো কালো ধোঁয়া। এই ধোঁয়াগুলোও আস্তে 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 ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর হুজুর কি করলেন, বোতলের ক্যাপটা খুব ভালোভাবে আটকে দিলেন। এরপর উনি একজনকে 10 হাত গর্ত খুঁড়তে বললেন, যেটার গভীরতা হবে 10 হাত, আর ওই গর্তের মধ্যেই ওই বোতলটা মাটিতে পুঁতে দিয়েছিলেন। হুজুর বললেন, এই যে জসিমউদ্দিন আঙ্কেল, তার উপরে ভয়ঙ্কর এক মরণ বাণ মারা হয়েছিল। 4টা জিনকে চালান করে এই জিনদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছিল। এরা অনেকটাই সফল হয়ে গেছে এই অর্থে খুব তাড়াতাড়ি এই ছেলেটাকে এরা মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমতে ঠিক সময়ে ওনারা চলে আসতে পারছেন, যার কারণে আল্লাহর রহমতে ওনাকে বাঁচানো গেছে। তবে এই বাণটা কে মেরেছিল হুজুর এটা আসলে বলতে চান নাই। অনুমান করেন যে তাদের কোনো এক নিকট আত্মীয় এই কাজটি করেছে। ওনারা বেশ কয়েকজনের বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, বিশেষ করে এই জসিমউদ্দিন আঙ্কেল যেই বাসায় থেকে এসএসসি পাস করেছিলেন, তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে কিনা এই বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ওনারা বেশ কয়েকজনকে টার্গেট করেছিলেন যে তারা হয়তো এই কাজগুলো করতে পারে। আল্লাহর রহমতে জসিমউদ্দিন আঙ্কেল উনি সুস্থ হয়ে যান, লেখাপড়া করেছেন, ভালো চাকরি পেয়েছেন, এখনো চাকরি করছেন, তার জন্য আমরা দোয়া করি। প্রিয় লিসেনার্স, বিভিন্ন সময় আমরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিছু ঘটনা যখন পাই তখন দেখতে পাই যে এই ঘটনাগুলোর মধ্যে বেশ কিছু ঘটনা থাকে মেধাবী স্টুডেন্টদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কেউ একজন ভালো করছে লেখাপড়ায়, তারপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাতে করে সে লেখাপড়ায় আর ভালো করতে না পারে, ভালো কোনো জায়গায় সে যেতে না পারে, তার ক্যারিয়ারটা যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য কিন্তু অনেকেই কাজটা করে, অনেকেই এইভাবেই অনেক মেধাবী স্টুডেন্টদের ক্যারিয়ারটাকে শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে যারা চাকুরি প্রত্যাশী আছেন, আমাদের এই চ্যানেলে অনেকে কিন্তু আছেন যারা শুনছেন, যারা সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরির জন্য ট্রাই করছেন। দেখা যাচ্ছে যে ওনারা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা যখন দিতে বসেন তখনই মাথাটা একটা চক্কর দেয়, ভুল করে ফেলেন বিভিন্ন জায়গায়, আর ভালো করতে পারছেন না, অথচ ওনার এরকম হওয়ার কথা ছিল না। আবার এমনও হয় অনেক ভালো করছেন, বিভিন্ন চাকরির পরীক্ষার ভাইভাগুলো দিচ্ছেন, লিখিত পরীক্ষা ভালো হয়েছে, ভাইভাও ভালো হয়েছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। এরকম লোক কিন্তু অনেক রয়েছে। যাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য পরামর্শ হলো আপনারা ভালো কোনো রাকির কাছে যাবেন, আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা এই বিষয়টা জানার চেষ্টা করবেন। যদি করা থাকে তাহলে অবশ্যই রুকিয়ার মাধ্যমে এই সমস্যাটা দূরীভূত করতে হবে। আমি এই ঘটনার মাধ্যম দিয়ে একটা বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, যাকে আমি খুব ভালো করে চিনি। আমার খুব কাছের এক ছোট ভাই, উনি 36 BCS থেকে শুরু করে নিয়ে 43 BCS এর ভাইবা উনি দিয়েছেন। মাঝখানে একটা BCS ছিল স্পেশাল BCS, এটা বাদে উনি সবগুলো, বিশেষ করে স্পেশাল BCS যেগুলো ডাক্তারদেরকে নেওয়া হয়েছিল যে BCS গুলোতে, এই কয়েকটা ছাড়া সবগুলো BCS এ উনি প্রিলিমিনারি দিয়েছেন, লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছেন, ভাইবাও দিয়েছেন, অথচ উনি পাশই করেন নাই। নন ক্যাডার তো দূরের কথা, উনি পাশই করেন নাই। উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন,
আমি এই বিষয়টা বুঝতে পারি তখন উনি, আমার যতদূর মনে পড়ে, যে 38 BCS এর প্রিলিমিনারি উনি দিয়েছেন। তখন আমাকে বলেছিলেন যে ভাই এই ব্যাপার, আমি তো আরো অনেক চাকরির পরীক্ষায় দেই, আমার তো চাকরি হয় না, অথচ আমার থেকেও অনেক দুর্বল স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে যাচ্ছে। সে কোনো চাকরি পায় না, অথচ লিখিত পরীক্ষায় তার নাম্বার অনেক বেশি থাকে। কেন হচ্ছিল না আমার সন্দেহ লাগলো। ওনার বিষয়ে আমি ওনাকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রশ্ন করলাম। এরপর আমি বললাম যে ভাই আপনার উপর তো মনে হয় ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে, আপনি যেই ধরনের কথা বলছেন, আপনি যেই ধরনের আলামত প্রকাশ করছেন, যেরকম স্বপ্ন দেখছেন, এতে তো আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে বলে মনে হচ্ছে। আপনি ভালো কোনো রাকির কাছে যান, রুকিয়া করেন। কিন্তু উনি আসলে যান নাই, বিভিন্ন কারণেই উনি আর যান নাই। অবশেষে ওনার চাকরির বয়সও শেষ হয়ে গেছে, এখনো উনি কোনো চাকরি করছেন না। হতাশা ওনাকে গ্রাস করেছে, খুবই মারাত্মকভাবে হতাশ উনি। ওনার সাথে যারা লেখাপড়া করতেন ওনার অনেক ভালো ভালো জায়গায় চলে গেছেন, কিন্তু ওনার কোনো জায়গায় চাকরি হয়নি। শেষ পর্যন্ত অতি সাধারণ যে চাকরিগুলো আছে সেই চাকরির জন্যও উনি পরীক্ষা দিয়েছিলেন। এখন এমন একটা অবস্থা, উনি প্রিলিমিনারি অর্থাৎ MCQ যে দাগাতে হয়, এই পরীক্ষাগুলোতে উনি এখন আর উত্তীর্ণ হচ্ছেন না। বয়স তো শেষ হয়েই গেছে, কিছু কিছু আবেদন আগে করা ছিল, সেই পরীক্ষাগুলো দিচ্ছেন, এরপর ওনার কোনো চাকরি হচ্ছে না। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু অনেকেই আপনারা আছেন, আমি জানি, যারা এরকম প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু সমস্যা আপনারা জানেন যে আপনাদের সাথে কি হতে পারে। আপনারা জানেন যে আপনাদের পরিবারে এরকম হিংসুক লোক কেউ আছে কিনা, যারা আপনাদের উপর এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকতে পারে। যদি থাকে, ভালো করে রাকির সাথে কথা বলে এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই রিজিকের যে জাদু আপনাদের উপর করা হয়েছে, আল্লাহ তাআলা চাহেন তো এটা কেটে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরাফাত হোসাইন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভোলাকুট গ্রামে। এই ভোলাকুট গ্রামে একটি বাজার রয়েছে, এই বাজারে ওনার একটি মুদির দোকান রয়েছে। এই দোকানে তো প্রতিদিন অনেক মানুষই কেনাকাটা করতে আসেন। মাঝে মাঝে ওনাদের এলাকার একটা ছেলে, যার নাম হচ্ছে পলাশ মিয়া, এই পলাশ মিয়া আসেন। পলাশ মিয়া কিন্তু এই গ্রামে থাকেন না, উনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টে বাবুর্চি পদে কর্মরত রয়েছেন। নবাবগঞ্জ বলতে পুরান ঢাকার নবাবগঞ্জ না, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ, আমরা যেটা বলি। দোহার একটা উপজেলা, নবাবগঞ্জ একটা উপজেলা। তো উনি যখন মাঝে মাঝে আসেন, প্রায় সময় উনি দেখেন যে এই আরাফাত ভাই কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছেন। তো একবার হলো কি, ওনাকে বেশ কয়েকবার ডাকলেও দেখা যাচ্ছে উনি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা শুনছেন। তখন এই পলাশ ভাই জিজ্ঞেস করেন যে কি ব্যাপার ভাই, এত মনোযোগ দিয়ে কি শোনেন? তখন এই আরাফাত ভাই বলেন যে সত্য ভয়ের ঘটনা প্রচারিত হয়, তো আমি সেই ঘটনা শুনছি। তখন এই পলাশ ভাই বলেন যে ভাই আমার কাছে তো একটা ঘটনা আছে যেটা আমি নিজেই দেখছি। এরপর ওনার যে বাজার করতে হবে সেগুলো তো দিয়ে দিয়েছেন, তবে এই আরাফাত ভাই বলেন যে ঘটনাটা শুনবো, আমি তো দুপুরের দিকে একটু ফ্রি থাকি, আসেন না একটু দুপুরের দিকে ঘটনাটা শুনবো। উনি দুপুরের দিকে আসেন আর কি, পলাশ ভাই। তো দুপুরের দিকে দেখা যাচ্ছে যে গ্রামের লোকজন সকালের দিকে একটু বাজারঘাট করে আর বিকেলের দিকে করে, কেননা এই মধ্যবর্তী সময়টাতে তারা কৃষিকাজ সহ দৈনন্দিন আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে এই সময়গুলোতে ওনারা বাজারঘাট করার সুযোগ খুব একটা পান না। কাজ শেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে আসেন। দুপুরের দিকে ফ্রি থাকার কারণে এই যে পলাশ ভাই যিনি, উনি তো ছুটিতে আসছিলেন আর কি, তখন উনি আসেন, গল্পগুজব শুরু হয়ে যায়। তখন পলাশ ভাই বলতে থাকেন ঘটনাটা খুব বেশি দিন আগের না, ওনাদের যে রেস্টুরেন্ট নবাবগঞ্জে আর কি, ওই রেস্টুরেন্টেই ঘটেছিল। তবে ঘটনাটি ঘটেছিল ওনাদের স্টাফ রুমে। ওনাদের দুটো স্টাফ রুম রয়েছে স্টাফদের থাকার জন্য। যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়, স্টাফরা যদি বাইরে থাকে তাহলে সকালবেলা কিভাবে হোটেলে আসবে? আবার দেখা যাচ্ছে হোটেল রাত করে বন্ধ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, অনেক ধরনের কাজই তো রেস্টুরেন্টগুলোতে থাকে। এই জন্য স্টাফদের থাকার জন্য মালিক পক্ষ থেকে দুটো রুম আলাদা করে দেওয়া হয়েছিল। এক রুমে 4 জন, আর এক রুমে 4 জন থাকে আর কি। এই যে পলাশ ভাই যে রুমটাতে থাকতেন, ওই রুমে ওনাদের সাথে কয়েক পাড়ার হাফেজ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এমন একজন ভাইও থাকতেন, তার বয়সও খুব বেশি না। আর অন্য রুমে অন্য 4 জন থাকতেন। তো এক রাতে
রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে, হঠাৎ করে ওনাদের পাশের যে রুম, সেই রুম থেকে প্রচন্ড অট্টহাসির শব্দ, অট্টহাসি শেষ হয় আবার কান্নার শব্দ, কান্না শেষ হয় আবার অট্টহাসির শব্দ। তো এইরকম ফাজলামি করার তো কোনো মানে হয় না। এই শব্দ শোনার পর এই রুমের সবার তো ঘুম ভেঙে গেছে, যেহেতু ওনাদেরকে অনেক সকালে উঠতে হবে, ঘুম না হলে তো বিপদ। তখন আবার এই পলাশ ভাই বলতেছে, এই আপনারা শুরু করছেনটা কি এই মাঝরাতে এভাবে হাসাহাসি কান্নাকাটি করার সময় কি এইটা? সকালে উঠতে হবে না, ভোরে উঠতে হবে না, কাজ করতে হবে না, আপনারা কি শুরু করছেন এগুলা? তখন ওই রুমে থাকা আর এক সিনিয়র ভাই উনি বলেন, এই তোমরা আসো তো এই রুমে, এই দেখো এই সজীব ছেলেটা কি শুরু করছে। তখন তো এই রুমে থাকা 4 জন, সবারই তো ঘুম ভেঙে গিয়েছিল, এই 4 জন ওই রুমে গিয়েছে, গিয়ে দেখে এই যে সজীব ছেলেটা, তার বয়স কিন্তু 11-12 বছর। অনেক সময় আমরা রেস্টুরেন্টে দেখি না, বেশ অল্প বয়স্ক কিছু বাচ্চারা কাজ করে, ঠিক তেমনই একজন হচ্ছে এই সজীব। তো সে বিছানার উপরে বসে, ওখানে তো সবাই ফ্লোরিং করে ঘুমাতো, তার যে বিছানা, সে বিছানার উপর বসে এরকম একবার হাসে একবার কাঁদে। তো এই দৃশ্য দেখার পর ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে ছেলেটা, সে এই পলাশ ভাইকে বলতেছে যে, পলাশ ভাই এই জিনিসটা তো আমার কাছে ভালো বলে মনে হচ্ছে না, কেমন কেমন লাগতেছে, এটা তো কোনো স্বাভাবিক আচরণ না, ওর চোখের দিকে তাকান, ওর অঙ্গভঙ্গি দেখেন, বিষয়টা কিরকম কিরকম লাগতেছে। তখন এই পলাশ ভাই কি করছে, ওনার মোবাইলে সূরা জিন ছেড়ে দিয়েছেন। দেখা গেল যে এটা ছেড়ে দেওয়ার পর তেমন কোনো ধরনের ভাবান্তর দেখা যাচ্ছে না। তখন এই যে মাদ্রাসায় পড়ুয়া যে ভাই, উনি বলেন যে আসেন আমরা সবাই একে চারদিক থেকে ঘিরে বসি, একটা কর্ডন করে রাখি, এরপর দেখি কি করা যায়। এখন এত রাতের বেলা কোথায় যাব, কি করব, বুঝতে তো পারতেছি না। তখন উপস্থিত যারা ছিলেন ওনারা চারদিকে ঘিরে বসেন, যে যার হাত ধরে বসছেন, যাতে করে এ দৌড় দিয়ে বের হতে গেলেও সাথে সাথে ওনারা হামলে পড়ে চাপটে ধরে ফেলতে পারেন। কারণ ওনাদের একটা ধারণা ছিল এই ছেলেটা যে কোনো সময় দৌড় দিয়ে বেরিয়ে যাবে, যদিও বা ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। তখন এই যেই হাফেজ, কয়েকবার হাফেজ যিনি ছিলেন আর কি, উনি কি করেছেন, একটা দোয়া পড়ে এই যে যেই ছেলেটা, সজীব নামের ছেলেটা, তার বাম হাতের যে কনিষ্ঠাঙ্গুলি এটা চেপে ধরেছেন। যেই না চেপে ধরেছে, সাথে সাথে নাকি ওই ছেলেটা উপস্থিত সবার তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তারপর চাচাদের নাম কি, চাচাতো ভাই বোনদের নাম কি, সব বলা শুরু করেছে। আর এদিকে ওই ছেলেটা কিন্তু সূরা আর রহমান পড়ে সমানে তাকে ফু দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল যে কোনো লাভ হচ্ছে না, কাজ হবে না। আর মাঝে মাঝেই কিন্তু এমন জোরে চিৎকার দিয়ে উঠছে ওই যে সজীব নামের ছেলেটা, এই চিৎকারে এই যে যারা বসেছিলেন ওখানে, তারা তো একে অন্যের হাত ধরে বসেছিলেন, হাত ছেড়ে দিয়ে তারা নিজের কানের উপরে হাত চেপে ধরেছেন, মনে হচ্ছে কানের পর্দাই ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে এমন ভয়ঙ্কর চিৎকারের কারণে ওনাদের রেস্টুরেন্টের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে থাকা একজন ভাড়াটিয়া ভদ্রলোক, উনি চলে আসেন যে কি হয়েছে এত রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি। তো উনি যখন আসলেন, দেখলেন এই অবস্থা, তখন বলে যে বিষয়টা তো ভালো লাগছে না, এই যে কাছাকাছি 10 মিনিটের পথ একটা কবিরাজের বাড়ি আছে, চলো আমরা ওখানে যাই, একে ধরে নিয়ে চলো, মনে হয় কোনো একটা সমাধান হলেও হতে পারে। তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেও ঠিকঠাক মতোই যাচ্ছে আর কি, তার মধ্যে কোনো ভাবান্তর নাই। তারা যখন যাচ্ছে, ওই যাওয়ার পথে ছোট্ট একটা বাঁশঝাড়ের মতো আছে, মানে মেইন রাস্তায়, রাস্তার পাশে বাঁশঝাড় থাকে না অনেক সময়, ওইরকম। ওই সময় এই পলাশ ভাই একটা অদ্ভুত রকমের অনুভূতি পান। তা হচ্ছে, মনে হচ্ছে ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে, কিন্তু সবার পেছনে উনিই ছিলেন। পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই, তবে ওনার স্পষ্ট মনে হচ্ছে যে ওনাদের সাথে আরো কেউ আছে যে পেছন পেছন হেঁটে আসে, কিন্তু পেছন দিকে তাকালে দেখা যাচ্ছে না। উনি পেছন দিকে তাকিয়েছেন কারণ ওনাদের সাথে তো আরো লোকজন আছে। এরপর ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে অনেক ডাকাডাকি করছেন, কোনো সারা শব্দ নাই। কবিরাজের ফোন নাম্বার ছিল ওই ভদ্রলোকের কাছে যিনি নিয়ে আসছেন আর কি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে যে কবিরাজের ফোনটাও বন্ধ করে রাখা। অনেক ডাকাডাকি হচ্ছে। ডাকাডাকির একটা পর্যায়ে এসে দেখা গেল যে একজন ভদ্র মহিলা দরজা খুলছেন। উনি হচ্ছেন ওই কবিরাজের স্ত্রী। উনি বলছেন, কি হয়েছে, এত রাতের বেলা ডাকাডাকি করছেন কেন? তখন বলা হলো যে এই যে ছেলেটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা আসছি। তখন ওই ভদ্রমহিলা বলেন যে উনি তো ঘুমাচ্ছেন, এত রাতের বেলা উনি রুগী দেখবেন না, আপনারা সকালে আসেন। এই বলেই দরজা ঠাস করে বন্ধ করে দেয়।
মানে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। এরপরও ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো সারা শব্দ আর ভেতর থেকে আসে না। কি আর করা, আবার এই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যখন স্টাফ রুমে গিয়ে বসানো হয়, তখন ওই ছেলেটা হাসতে হাসতে বলে, কি কবিরাজদের ঘুম থেকে উঠাতে পারলি না? না পারবিও না রে, পারবিও না, ওরা ঘুম থেকে উঠবে না, সকালেও তুই আমাকে নিয়ে যেতে পারবি না। তোরা কেন, কেউ নিয়ে যেতে পারবে না। তখন ওই যে আর একজন যিনি ভদ্রলোক, যিনি কবিরাজের সন্ধান দিয়েছেন, উনি বললেন যে বুঝছি, কাজ হবে না, তাই চলো তো আমরা কয়েকজন মিলে এই যে পাশে থাকা মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর ওই মসজিদের সাথেই লাগো একটা রুমে ঘুমাতেন, সেই হুজুরকে রাতের বেলায় ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর আসেন, হুজুর আসার পর উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর দেখা গেল যে তেমন কোনো কাজ হচ্ছে না, মানে ওই জিনটা আসলে ওভাবে হাজির হচ্ছে না, খুব একটা মানে অনুভূতি পাওয়া যাচ্ছে না তার ভিতরে, ভিন্ন ধর্মী কোনো একটা অনুভূতি। এরপর হুজুর সবকিছু শুনলেন, তখন উনি বললেন যে একটা কাজ করো, মনে হচ্ছে ওর ভেতরে এখন কিছু নাই, চলে গেছে, সকালবেলা ওর পরিবারকে ডেকে পরিবারের জিম্মায় ছেড়ে দাও, ওরা ওদের মতো করে চিকিৎসা করুক। এরপর ওই হুজুর পরবর্তীতে জানিয়েছিলেন একটা রহস্যময় ঘটনা, সেটা হচ্ছে তারা যে রাতের বেলা গিয়েছিলেন ওইখানে, ওই যে বাঁশঝাড় পার হয়ে কবিরাজের বাড়িতে, ওই সময় ওই জিনটা নাকি এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল, ওই মায়াজালের কারণে তারা যে এই যে ডাকাডাকি করেছে, এই ডাকাডাকির কোনো শব্দ কবিরাজের বাড়ির কেউ শুনতে পায়নি। শুধু তাই না, তারা যেই মানুষটাকে দেখেছে, কবিরাজের যিনি স্ত্রী, উনি দরজা খুলেছেন, আসলে এটা কবিরাজের স্ত্রীও ছিল না, এটা একটা অদ্ভুত মায়া দৃষ্টি ছিল। এই দৃষ্টি দিয়ে তারা যাকে দেখেছে, সবাই যাকে দেখেছে কবিরাজের স্ত্রীকে, উনি আসলে কবিরাজের স্ত্রী ছিলেন না, উনি ছিলেন ওই জিনটা, যে জিনটা এই সজীবের ঘাড়ের উপর ভর করেছিল। একটা সময় নাকি সজীবের শরীরের ভেতর থেকে ওই জিনটা বলছিল, তখন হচ্ছে নিয়ে আসা হচ্ছিল আর কি ওই কবিরাজের বাড়ি থেকে। তখন এই পলাশ ভাইকে উদ্দেশ্য করে বলছে, কে পলাশ, কি পেছনে কারো হাঁটার শব্দ পাইছিলি রে? ভয় পাস নাই? লাভ নাই, লাভ নাই, এসব করে লাভ নাই। তো যাই হোক, এরপরে সকালবেলা দেখা গেল যে ছেলেটার অবস্থা মোটামুটি স্বাভাবিক, তার পরিবারকে খবর দিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার খোঁজ খবর ওভাবে আসলে নিতে পারেন নাই, যে তার বর্তমান অবস্থা কি বা কি হাল হকিকতে আছেন সজীব নামের ছেলেটা। তো এই ঘটনার মধ্যে অদ্ভুত একটা বিষয় প্রিয় লিসেনার্স খেয়াল করেন, সেটা হচ্ছে যে কবিরাজের বাড়িতে গিয়েছে, তারা এত ডাকাডাকি করেছে, কবিরাজের স্ত্রী বের হয়ে আসছে, কিন্তু সে কবিরাজের স্ত্রী ছিল না। পরবর্তীতে এটা সত্যতা নিশ্চিত করার জন্য কবিরাজের বাড়িতে যাওয়া হলে কবিরাজের পরিবার বলছে যে কই, রাতের বেলা আমরা তো কোনো ডাক শুনি নাই। আর কবিরাজের স্ত্রী বলেন, না আমি তো বের হই নাই, আমি তো ডাকি শুনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এই জায়গাতে আমাদেরকে ভাবিয়ে তোলে যে জিনেরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যে আমরা যাদেরকে ডাকছি তারা কেউ সেই ডাক শুনতে পাবে না। আবার যিনি এসে আমাদের সাথে কথা বলছেন, হতে পারে তিনি আসল কোনো মানুষই না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরাফাত ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য, ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে, উনি ঘটনাটি আরাফাত ভাইকে দিয়েছেন এই জন্য।